সল্টলেক স্টেডিয়াম কি হয়েছিল? সল্টলেক স্টেডিয়ামে একটা রেড করেছিলাম, সেই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। লোকে বলে নাকি আপনাকে দিয়ে করানো হয়েছিল রেডটা ইচ্ছাকৃত? না না, একদমই না, একদমই। সিপিএম এর অন্য লবি থেকে করানো হয়েছিল। সেই হাত কাটা দিলীপকে ধরার সময়ও এরকম কথা একটা উঠেছিল। আমার সঙ্গে প্রথম সেইবারে ফোন করেছিলেন জ্যোতি বসু, তখন মুখ্যমন্ত্রী ছিলেন। তো আমাকে খালি একটা কথা জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি যে সল্টলেক স্টেডিয়ামে রেড করে ওখানে কি পেয়েছিলেন ক্রিমিনালদের, না অন্য জায়গা থেকে ধরে নিয়ে এসে ওখানে দেখিয়েছেন? আমি বলছি না স্যার, ওখানেই ছিল। আপনি যখন শুরুতে একদম চাকরির জীবনের শুরুতে যেখানে সেখানে চলে যেতেন, গুলি চালিয়ে দিতেন? না দেখুন, গুলি চালিয়েছি কি এমন লোকগুলোকে যেগুলো হচ্ছে অনেকগুলো লোককে অলরেডি মেরে ফেলেছে। কতজনকে মেরেছেন? 30-এর কাছাকাছি। হ্যাঁ, জ্যোতির্ময় শিকদার এমপি, তার হাজবেন্ড আফতার সিং এর হোটেল, তার হোটেল। আর একটা শুরু হলো পলিটিক্যাল, আর একটা পলিটিক্যাল গন্ডগোল শুরু হলো। কেন? ও তো আমি জানতাম যে এমপির হাজবেন্ড আফতার সিং। আপনার নিজের ব্যক্তিগতভাবে কি মনে হয় কোনো ইনস্ট্রাকশন ছিল? ডেফিনেটলি কিছু ছিল, দেয়ার ওয়াজ সামথিং ডেফিনেটলি। হাত কাটা দিলে কি হয়েছে, দৌড়ে বাইরে বেরিয়ে এসেছে, এসে বলছে স্যার আমি সারেন্ডার করছি, গুলি মারবেন না। আমি ও দেখছে নিচে যে লাফাবে করছে আর কি, মানে গ্রিল। আমি ওই উপর থেকে নামা থেকে নিচে পড়া পর্যন্ত আমি 6খানা গুলি কমপক্ষে মারবো তোমাকে, আমি মারো, লাফ মারো, আমি দেখছি। আমি একদম তাক করে আছি, বন্দুকটা 2 হাতে ধরে পিস্তলটাকে 9mm পিস্তল তাক করে আছি যে মারবো, গুলি করো। আমি সত্যি গুলি করবো ওকে। প্রচুর বোমা, শয়ে হাজারে বোমা গর্ত করে মাটির ভিতরে প্লাস্টিকের বালতিতে করে ভিতরে ঢুকিয়ে উপরে খড় দিয়ে বস্তা দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিত। কখনো এই যে বলছেন আমার একটা পিংবনিতে এনকাউন্টার হয়েছিল। মৃত্যুর মুখে পড়েছিলেন? না, মৃত্যুর মুখে একদম, ওটাতে মারা যেতাম, ওটাতে কিছু করার ছিল না। তড়িৎ তোপদার যিনি এমপি ছিলেন না, উনি খুব আমাকে চমকাতেন মাঝে মাঝে। তা আমি কিছু শুনে নিতাম, হাসতাম। তোমার বদলি কবে হবে? আমি স্যার আপনি তো 2-3 বার চেষ্টা করেছেন, আপনি একটু চেষ্টা করুন না, আমারও ব্যাগ করে ভালো লাগছে না। আজ কেস ডায়েরিতে আমাদের মধ্যে এমন একজন এসছেন যিনি রাজ্যের বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। কোনো জায়গায় 3 মাস, কোনো জায়গায় 6 মাস। এমন ঘটনা ঘটেছে অপরাধীকে ধরেছেন, তারপর সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে বদলি হয়ে গিয়েছে। ডাকাবুকো সেই অফিসার হুমায়ুন কবির। যদিও এখন তার অবস্থানটা বদলেছে, অন্য কিছু করছেন, সে সম্পর্কে বিস্তারিত কথা বলবো। এই বিতর্ক নাকি আপনার সঙ্গী, বহু বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছেন। তো এই বিতর্কের মধ্যে দিয়ে যখন গিয়েছিলেন তখন মানসিক কীভাবে, মানে নিজেকে কীভাবে কন্ট্রোলে রেখেছেন? মানসিক চাপ যে একদম হতো না তা বলবো না, বাট ইটস এ পার্ট অফ সার্ভিস। আর আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে বেশিরভাগ লোক বা বেশিরভাগ দল বা রাজনৈতিক দল ম্যানিপুলেটিভ, সেখানে তো এগুলো হবেই। আপনি যখন শুরুতে একদম চাকরির জীবনের শুরুতে এসডিপিও হিসেবে শুরু করলেন, তো হ্যাঁ, তো সেই এসডিপিও থেকে শুরু করেই নাকি আপনি যেখানে সেখানে চলে যেতেন, গুলি চালিয়ে দিতেন? না দেখুন, গুলি চালিয়েছি কি এমন লোকগুলোকে যেগুলো হচ্ছে অনেকগুলো লোককে অলরেডি মেরে ফেলেছে। মানে কোনো একটা লোকের একটা ছেলে যে ক্রিমিনাল আর কি, যে মার্ডার করে যার টেন্ডেন্সি রয়েছে, সে 17-18 বছর বয়স থেকেই এটা শুরু করে এবং আপ টু দ্য এজ অফ 45 দেখা যায় যে মার্ডার করতে থাকে। তো এই বেটার হচ্ছে কি, যদি সুযোগ পাওয়া যায়, যদি সেরকম হয় আমাদের দিকে কাউন্টার করে, তখন বেটার হচ্ছে ওকে গুলি করে দেওয়া, নিজে গুলি খাওয়ার থেকে ওকে গুলি করে দেওয়া। মানে কি বলছেন আপনি? মানে গুলি করে মেরে ফেলা? ও তো উপায় নেই, কেন তো আমাকে গুলি করে দেবে, বা গুলি করেছে অলরেডি, হয়তো মিস করেছে। কারণ ওদের কাছে যে গানগুলো থাকে সেগুলো সবই ইম্প্রোভাইজড গান, মানে রেগুলার গান বলতে খুব কম থাকে। ভালো গান যে থাকে না তা নয়, কিন্তু তাকে সুযোগ না দিয়ে দূরপাল্লার গান থেকে উড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে আসল কথা। মানে আপনি কি বলছেন যে মানে তাকে সংশোধনের কোনো সুযোগ দেওয়ার দরকার নেই? সংশোধন দেখুন, হয়তো অনেকবার ধরা পড়েছে, জেল খেটেছে, আবার বেরিয়ে এসেছে, আবার সেই ক্রাইম করছে, আবার মানুষকে মারছে। ও একটা মানুষ, কিন্তু দেখা গেল যে টোটাল তার লাইফ টাইমে যে সময় ক্রিমিনালিটিটা ডেভেলপ করেছে 18 থেকে 45, এই যে এজটা আর কি, এর মধ্যে দেখা গেল সে হয়তো 10-12 জনকে 14 জনকে মেরে দিয়েছে। তার থেকে বেটার নাকি ও মরে যাওয়া, তাহলে অন্য লোকগুলো মরে না, নির্দোষ লোকগুলো। মানে এই এটা এটা কি মানে আইন বা আদালতে কোনো জায়গায় এরকম সমস্যা পড়েনি? এই যে আইন আপনি বাঁচিয়েই করতে হয় এগুলো, জানেন তো। এগুলো আজকের দিনে যদি মিথ্যা কথা বলি যে না, এটা আইনে প্রোটেকশন নিয়েই, কারণ রাইট অফ প্রাইভেট ডিফেন্স তো আমাদেরও রয়েছে। পুলিশের রাইট অফ প্রাইভেট ডিফেন্স হচ্ছে এটা প্রিভিলেজ আমাদের, মানে পুলিশের ক্ষেত্রে। তো সেই রাইট অফ প্রাইভেট ডিফেন্সটা সব আমাদের জায়গায় দেশে তো নিয়ে। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে ট্রিগার হ্যাপি পুলিশ, নাকি সেই রকম না নাকি না এটা না, অন্যরকম? ট্রিগার হ্যাপি টাইপি নয়। আমি কোনোদিনই আর্মস ইউজ করতাম না, কখনোই না। আপনার সঙ্গে আর্মস রাখতেন না? কোনোদিনই রাখিনি। কেন? যখনই কোনো কেসে মানে এনকাউন্টারে যাবো বা মনে হচ্ছে যেখানে এনকাউন্টার হতে পারে, তখনই একমাত্র আর্মস নিতাম। কারণ একটা আর্মস প্রায় 1200-1300 গ্রাম ভারী। আমি সবসময় 9mm পিস্তল ইউজ করতাম, যদি লোডেড অবস্থা হয়। একটা যদি আর এর সঙ্গে যদি এক্সট্রা একটা কিরকম এম ছিল আপনার? কিরকম এম ছিল? এম সাংঘাতিক। কিরকম সাংঘাতিক মানে? মানে আমি 10টার মধ্যে মানে আপ টু 30 মিটার আর কি, বরাবরই আমি ফায়ারিংয়ে খুব সবসময় খুব এগিয়ে থাকতাম। এবং আমি মোটামুটি 50-এর মধ্যে 45-46 স্কোর করতাম আর কি। মানে আমার বুলসাই হিট করে দিতেন? গোলের মধ্যেই চলে যেত মোটামুটি।
আচ্ছা, এই ধরা পড়া পিস্তল, এটা একটা বলা হয় যে পুলিশ নাকি ধরা পড়া পিস্তল ব্যবহার করে এই এনকাউন্টারের সময়, যাতে নিজের নাম না দায় না না আসে। এটা ঠিক নয়। শিওর? না এটা ঠিক নয়। যে পিস্তল হয়তো অনেক সময় পিস্তল থাকে না, মেরে দিল কাউকে, বলো রাইট অফ প্রাইভেট ডিফেন্স নেবে যে আমাকে গুলি করতে গেছিলো, আমি তাই সেই জন্য ওকে গুলি করলাম, তখন ওকে একটা পিস্তল ইমপ্লান্ট করা হয়। হ্যাঁ, তাকে একটা পিস্তল দিয়ে দাও, পিস্তল বা রিভলভার, হ্যান্ডমেড রিভলভার, তাকে সে তো পুলিশের রিভলভার তো কেউ দেবে না, তাকে একটা রিভলভার হয়তো দেখিয়ে দিল। মানে এটা এটা কি আমার গল্প ক্ষেত্রে বলছেন? ঘটেনি। মানে ধরুন নিজেকে বাঁচাতে গেলাম আমি, কোনো ক্রিমিনালের মুখোমুখি হয়েছি, সেই ক্রিমিনাল আমাকে মেরে দিতে পারে এই আশঙ্কায় আমি গুলি চালিয়ে দিলাম, ঠিক। তারপর? তার কাছে দেখা গেলো রিভলভার নেই বা পিস্তল নেই, ছিল না, হ্যাঁ, হয়তো হাসুয়া ছিল বা দা ছিল হ্যাঁ। বা ফারসা ছিল, এরকম হ্যাঁ। ধরনের কিছু ছিল, সেটা দিয়ে সে গলা কেটে দিতে পারে আপনার। ও। কিন্তু ওটাতে চান্স তো কম, কারণ একটা খুব ক্লোজলি না আসলে তো ওটা অ্যাপ্লাই করতে পারবে না, তখন একটা আর্মস নিয়ে দিয়ে দেওয়া হয় ওর কাছে আর কি সঙ্গে, যে আচ্ছা, এই আর্মসটা ওর কাছে ছিল, ও গুলি চালাতো আর কি। ভয়ঙ্কর কথা বলছেন। দেখুন ক্রিমিনাল তো গ্রেডেড, বিভিন্ন ধরনের ক্রিমিনাল আছে, এগুলো খুব গ্রেডেড ক্রিমিনাল, যারা এরকম গুলি ফুলি চালায় বা এ করে। বেশিরভাগ সময় আমি তো যতগুলো মেরেছি সবসময়ই তাদের কাছে আর্মস পেয়েছি। কতজনকে মেরেছেন? হবে অনেকগুলো, 4টে দিয়ে পুরুলিয়ায় শুরু হয়েছিল, 30-এর কাছাকাছি। কোনো হয় না? খারাপ লাগে না? খারাপ এই জন্য লাগেনি কি, এরা তো অনেক লোককে মারতো। সল্টলেক স্টেডিয়াম আপনার জীবনের একটা বড় জায়গা, কি হয়েছিল? সল্টলেক স্টেডিয়ামে একটা রেড করেছিলাম, সেই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। রেডটা এই জন্য বিতর্ক হয়েছিল যে ওখানে একটা স্পোর্টস মিনিস্টার, তখনকার দেন স্পোর্টস মিনিস্টার সুভাষ চক্রবর্তী মহাশয়, তিনি মারা গেছেন। তার যে অফিস চেম্বার ছিল তার পাশের যে ডরমেন্টারি ছিল, সেখানে রেডটা করেছিলাম আর কি। ওখানে তখন থাকার জায়গা ছিল? থাকা ডরমেটারি ছিল, আজও হয়তো আছে, আমি জানি না, এখন আর যাই না সল্টলেক স্টেডিয়াম। কিভাবে কি রেড করেছিলেন সেই বিস্তারিত? তখন আমি হাওড়াতে, হ্যাঁ, আপনি তখন কোথায় ছিলেন পোস্টে? হাওড়াতে টাউনের পোস্টিং ছিলাম, মানে হাওড়া থেকে এসে আপনি সল্টলেক স্টেডিয়ামে হ্যাঁ, রেড করছেন? কিন্তু শুরু হয়েছিল হাওড়াতে, একটা কাঁচের ফার্নিচারের দোকান ছিল, তো সেই লোকটা সবেই মাত্র বিজনেসটা স্টার্ট করেছে, লোন ফোন নিয়ে বিজনেস স্টার্ট করেছে। তাকে বলে 50,000 টাকা দিতে হবে, নাহলে তোমার মেয়ে তো ওখানে বোধহয় ডন বস্কো স্কুল আছে একটা, ওখানে পড়ে, ওখান থেকে তুলে নেব, একটা বাচ্চা মেয়েকে, মানে সেই মেয়েটা ক্লাস 4-এ পড়ে। আচ্ছা। তো ও এসে কান্নাকাটি করলো, আমি বললাম আপনি যান নিশ্চিন্ত হয়ে, আমি বললাম, কোন নাম্বার থেকে ফোন এসছে দেখুন, দিন তো আমাকে। তখন ও আমাকে ফোন নাম্বারটা দিল। তখন আমি দেখলাম যে এই যে মোবাইল ফোন থেকে ফোনটা আসছে, সেই ফোনটা বিভিন্ন জায়গা থেকে আসছে, কখনো খড়গপুর থেকে আসছে, কখনো ডায়মন্ড হারবার থেকে আসছে, লোকেশানগুলো বলছি। কিন্তু ফোনে যে নিয়েছে তার নাম হচ্ছে আলো বিশ্বাস, নামটা আজও আমার মনে আছে। আলো বিশ্বাসের ঘর কোথায় খুঁজবো, প্রচণ্ড বৃষ্টি সেদিন, 19শে জুন ছিল, 19শে জুন, আমি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি বেরিয়ে এলাম। ব্যাঁটরার আইসি ছিল সমীরণ রায়, খুব ভালো লোক, সমীরণকে খুব মনে পড়ে, খুব ভালো ছবি আঁকতো, রবীন্দ্রনাথের পোর্ট্রেটগুলো করতো। ওকে নিয়ে এবং দলবল নিয়ে আমি রেড করতে গেলাম। আমি বলে এসেছিলাম হাওড়াতে, তখন আমি অ্যাডিশনাল এসপিকে জানিয়ে এসেছিলাম। কেষ্টপুরে এসে কাউন্সিলরকে খুঁজলাম, কাউন্সিলর একজন মহিলা, তো মহিলাকে তো আর ডাকতে পারি না, ওর হাজব্যান্ড সেদিন খুব জ্বর, ম্যালেরিয়া না কি হয়েছে, খুব জ্বর। তো একটা লোককে ও দিল সঙ্গে, তাকে বললাম যে এরকম আলো বিশ্বাস কে আছে, তখন বলছে যে ওই কেষ্টপুর বাজারে একজন ভেন্ডারের মনে হয় ওই বিক্রি করে, মানে সবজি বিক্রি পাওয়া করে। গেল, হ্যাঁ, খোঁজ খবর পাওয়া গেল, খোঁজ বলে খবর তার বাড়িতে পেয়ে গেলেন। আমি ওর বাড়িতে যখন গেলাম, বাড়িতে গিয়ে ধাক্কাধাক্কি করছি, তখন ও ওখান থেকে ভেতর থেকে গালাগালি করছে যে আমার ছেলেও পুলিশ, তোমাদের দেখে নেবো কালকে কীরকম তোমাদের ক্ষমতা আছে, তোমরা এখন চলে যাও, যদি কিছু বলা থাকে কাল সকালে এসে বলো। তারপরে যখন আমি বললাম সিকিউরিটি গার্ডকে, বললাম আমার যে পিএসও ছিল তাকে বললাম তুমি কার্নিশের উপর দিয়ে ছাদে উঠে যাও, দিয়ে ভিতরে ঢুকে গিয়ে তখন আমরা যখন ওকে খুঁজছি, তখন ও দেখি একটা চাদর টাদর মুড়ি দিয়ে গায়ের মধ্যে ঘুমিয়ে আছে। ওর মা বলছে ও খুব শরীর খারাপ, ও সুমন্ত, হ্যাঁ, বলছে ও প্রবীণ না, ও সুমন্ত। তখন সমীরণ রায় বলছে সুমন্ত কোথায়, তো ঘুমন্ত, এই দে তো রাইফেলটা দিয়ে একটু খোঁচা দিল, খোঁচা দিয়ে ওর বাপরে করে উঠেছে, কী হয়েছে স্যার, কী ব্যাপার, মানে সে আকাশ থেকে পড়েছে। তখন বলছে তুমি এই নাম্বারে ফোন করে ভয় দেখাবে, না স্যার আমি না, এটা পলাশকে কোথায় পাওয়া যাবে, বলে স্যার আমি কিছু জানি না, পলাশ জানে সব। আর ছিল প্রবীর, ছিল কনস্টেবল পুলিশের। আচ্ছা। ডাকাতি করতে গিয়ে খড়গপুর রেল স্টেশনে সে সাসপেন্ড হয়েছিল এবং পরে চাকরি থেকে বরখাস্ত হয়ে যায়। তো আমাদের বললো স্যার 3টে জায়গায় পাওয়া যেতে পারে, একটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, বললো এখানে থাকতে পারে। আমি সল্টলেক স্টেডিয়ামে কোথায় থাকার জায়গা আছে, বলে স্যার ওর ভিতরে ডরমেটারি আছে, ভিআইপি রুম আছে, আপনি জানেন না। তা আমরা নিয়ে যাবে, বলে হ্যাঁ ওখানে নিয়ে যাবো। তো চলে এলেন সল্টলেক স্টেডিয়াম? স্টেডিয়ামে ঢুকলাম, আর সমীরণকে বললাম যে সমীরণ তুমি বাইরে থাকো, জানলার কাছে থাকো। ও তখন বললো কোন জানলাটা হতে পারে স্যার, বুঝতে পারছি না। ও কয়েকটা জানলা গুনে বললো স্যার এই দিকে এইখানটা হতে পারে। তো জানলা দিয়ে, মানে সবসময় কী করে ক্রিমিনালরা একটা বেরোবার এসকেপ রুট বার করে রাখে, মানে জানলা থাকলে কী হবে, ওর স্ক্রুগুলো খুলে রেখে দিয়ে ওটা একটা ফলস গ্রিলটা লাগিয়ে রাখে আর কি। সমীরণকে বললাম তুমি সমীরণ এখানে বাহিনী নিয়ে 4-5টা জানলাকে গার্ড করো, আমি ভেতরে যাচ্ছি। আমি ভিতরে ঢুকলাম, সে খুঁজে দারোয়ানকে চাবি নিয়েছে, ঘুরলাম ভিতরে।
ধাক্কা দিচ্ছি, খুলছে না, কিন্তু ভেতর থেকে লক করা আছে। উপরে কাঁচের ছিল, খানিকটা ফাঁকা ছিল, ওখান দিয়ে দেখছি যে অনেকগুলো লোক শুয়ে আছে। বলে স্যার এখানেই আছে। তখন প্রবীর ভয়ে যাচ্ছিল না, ও বললাম এখানেই আছে। তাও ধাক্কাধাক্কি করতে অনেকক্ষণ পরে যখন বললাম যে ও ভিতরে গ্যাস ফেলো, তো একটা কাঁদানে গ্যাসের সেল ফেলো, তখন ভয় পেয়ে গিয়ে উঠে গিয়ে দরজা খুলো। খুলতে দেখি বড় খোকা। বড় খোকা মানে হাওড়ার খুব ডিরেক্ট ক্রিমিনাল একটা। বড় খোকা এবং নিমাই, এই কম্বিনেশনটা খুব ডেডলি কম্বিনেশন। বড় খোকা, নিমাই, তারপরে দমদমের টোটন চক্রবর্তী, পলাশ গ্যাং আর কি, সবটাই পলাশের গ্যাং। 16 জনকে পেলাম। দেখি 16 জন ছিল, এবং ওখানে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা প্যাকেটের মধ্যে কিছু গুলি পেলাম। আচ্ছা, গুলি পেয়ে দেয়, তখন বলছে আরে আর্মসটা কোথায়? এবার সমীরণ তো বলছে তোমাকে তো মেরে ফেলবো আমি। তখন সমীরণ বলছে ওখানে দাঁড়িয়েছে, ভিতর থেকে চিৎকার করছে। এদিকে আমার ফোর্স অফিসার সব চিৎকার চেঁচামেচি করছে, হইচই করছে। বাধ্য হয়ে চাপে পড়ে তখন বললো স্যার ওই বাইরে কিচেন আছে, কিচেনের চালের বস্তার মধ্যে ওর মধ্যে আর্মস আছে। তো চালের বস্তাকে খুঁজছি একটু একটু করে, তখন সমীরণ রাগ করে আছাড় দিয়ে দিল, ওরাই সব ঢাল চাল ঢেলে দিয়ে ওনে 14খানা ফায়ার আর্মস পেলেন? ফায়ার আর্মস পেয়ে গেলাম, এবং তার সঙ্গে গুলি, প্রায় 95 রাউন্ড গুলি ছিল। বাবা! তখন ধরে নিয়ে আসলাম। তো আমাদের একটা লোক খালি গায়ে হাফ প্যান্ট পরে বারমুডা পরে এলো, এসে দাঁড়িয়ে আমাকে বলছে স্যার এখানে কি কি ব্যাপার হচ্ছে? তখন ডাকাত ফাকাত আছে, ওদিকে ধরতে এসেছি। বলে বাবা, সল্টলেক স্টেডিয়ামেও ডাকাত? ও বললো, বলে টলে দিয়ে চলে গেল। ও চলে গেল। তো আমরা কিছু বললাম না, দিয়ে ধরে টরে নিয়ে যখন একজনকে খুব চাপ দেওয়া হলো যে পলাশ কোথায়, তখন পলাশ তো স্যার ভিআইপি শ্যুটে আছে। তো 2-3টে রুম পরেই ভিআইপি শ্যুট ছিল। ওখানে গিয়ে দেখি দরজা খোলা, ধাক্কা দিতে হলো না, দরজা খুলে ঢুকে গেলাম। দেখি ওর তৃতীয় স্ত্রী দেবযানী চক্রবর্তী বলে, সল্টলেকেরই মেয়ে, ও তখন ওখানে রয়েছে। তখন ও বলছে, আমি বললাম পলাশ কোথায়? যে পলাশ তো স্যার আপনার সঙ্গে কথা বলছিল। হ্যাঁ? বলে পলাশ তো আপনার সঙ্গে কথা বললো। কখন? ও বলছে যে খালি গায়ে যে বারমুডা পরে যে ছেলেটা ছিল, হ্যাঁ। যে বলছিল ওরে বাবা এখানেও ডাকাত। আচ্ছা। হ্যাঁ, বলে ওটাই তো পলাশ। তা আমি বললাম যে ও তো আমাকে এইটা বলছিল। তো বলছে আপনি কি বুঝতে পারেননি পলাশকে? আমি বললাম পলাশকে তো আমি তখন দেখিনি। মানে পলাশের সম্পর্কে, চেহারা সম্পর্কে কোনো জানেন না, কোনো আইডিয়া ছিল না আমার। তখন পলাশ তো পালিয়ে গেল। তারপরে আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে এলাম, যে হায়াত হোটেল পর্যন্ত খোঁজাখুঁজি চতুর্দিকে করলাম, কিন্তু পাওয়া গেল না ওকে আর কি। তো আমি তো ওখানে ছিলাম, আর গার্ড ফার্ড বা অন্যান্য যারা ছিল ফোর্স অফিসার খুঁজে খুঁজে দেখলো, ওকে আর পাওয়া, পালিয়ে গেছে আর কি। পরে ওকে আমি বলাগড় থেকে ধরি মাঝ নদীতে আর কি। আচ্ছা। তো খবর পেতে পেতে, কারণ আমার উপরে খুব প্রেশার ছিল তখন, যে পলাশটাই পালিয়ে গেল। আমার নিজের খুব, মানে অন্য কেউ প্রেশার টেশার আমার কোনোদিন কাজ করিনি, আমার নিজের মনেই মনে হলো যে আরে পলাশটা তো মেন আসামি, ও তো গ্যাং লিডার, ওটাই পালিয়ে গেল। ওকে প্রায় এক মাস 1.5 মাস খানেক মধ্যে আমি ওকে ধরলাম। সেটা হচ্ছে বলাগড় থেকে চাকদা আসার যে রাস্তা আছে, ওই ফেরি সার্ভিসের মাঝখানে, একদম মাঝ গঙ্গায় ওকে ধরলাম আর কি। এই যে ধরলেন, সল্টলেক স্টেডিয়াম, বাম আমল, সুভাষ চক্রবর্তীর খাস জায়গা, কি ফেস করলেন? আমার খুব একটা কিছু প্রেশার তৈরি হয়নি তখন। বলছে তখন আমাদের ডিআইজি ছিলেন, আমাদের গৌতম মোহন চক্রবর্তী। তো তিনি খুব মনে হয় টেনশনে ছিলেন, কারণ তিনি আমাকে 2-একবার ফোন করলেন, কি হয়েছে ভাই, এটা কি করে হলো, কেমন করে গেলেন? তা আপনার তো এটা পুরনো জায়গা, আপনি তো এসডিপিও ছিলেন ব্যারাকপুরে, এসডিপিও ছিলেন বসিরহাটে, আপনি কেন এসপির সঙ্গে কথা বললেন? আমি স্যার অত রাত্রে কোথায় এসপির সঙ্গে কথা বলবো? তখন তো রাত্রি প্রায় আমি রেড করেছি তখন 1:30টা। লোকে বলে যে কি আপনাকে দিয়ে করানো হয়েছিল রেটটা ইচ্ছাকৃত? না না, একদমই না, একদমই সিপিএম এর অন্য লবি থেকে করানো হয়েছিল? না, ঠিক নয় এটা। সিমের অন্য লবি, সেই হাত কাটা দিলীপকে ধরার সময়ও এরকম কথা একটা উঠেছিল, কিন্তু আমি কোনোদিন কোনো লবি ফবির সঙ্গে কারোর সঙ্গেই কোনোদিন অ্যাসোসিয়েটেড ছিলাম। যতদিন পুলিশের চাকরি করেছি, হয়তো কিছুটা এসপি থাকার সময়ও আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ফেভার করিনি। এই যে ধরলেন বা কিছু হলেন, কোনো উপর মহল থেকে কোনো ফোন টোন আসা বা কোনো হ্যাঁ, কিছু? প্রচুর ফোন হয়েছিল আমার সঙ্গে। প্রথম সেইবারে ফোন করেছিলেন জ্যোতি বসু, তখন মুখ্যমন্ত্রী ছিলেন। তখন আমি একদিন অফিসে বসে আছি, তখন দুপুরবেলা, তার 2-3 দিন পরে আর কি ফোন করতে। তারপরে আমাকে জয়কৃষ্ণ ঘোষ বলে ওনার একজন ছিলেন, প্রাইভেট ছিলেন, পিএ ছিলেন। তো উনি ফোন করলেন, তো বলে আমি জয়কৃষ্ণ ঘোষ বলছি, আপনার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একটু কথা বলবেন। আমি তো খুব ঘাবড়ে গেছি তখন, তো আমি তো এরকমভাবে তো কোনোদিন কথা বলেন। তো আমাকে খালি একটা কথা জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি যে সল্টলেক স্টেডিয়ামে রেড করে ওখানে কি পেয়েছিলেন ক্রিমিনালদের, না অন্য জায়গা থেকে ধরে নিয়েছে ওখানে দেখিয়েছেন? আমি বলছি না স্যার, ওখানেই ছিল। কোথায় ছিল? আমরা ওই ডরমেটরি আছে ওখানে একটা, এবং একটা ভিআইপি শ্যুটে যে ছিল সে পালিয়ে গেছে, ডরমেটরিতে যে ছিল, যারা ছিল তাদেরকে ধরে নিয়ে এসেছি। তো আচ্ছা ঠিক আছে। আর আর্মসগুলো? উনি বললেন যে আর্মসগুলো কি ওখানেই ছিল? আমি বললাম স্যার ওর বাইরেই ওখানে ছিল, ওরাই দেখিয়েছে, এবং লিডিং টু দেয়ার কনফেশন, ওখান থেকে আমরা রিকভারি করেছি। বলতেই উনি বলে আচ্ছা ঠিক আছে, বলে উনি ফোন ছেড়ে দেন। এই রেটটা তো হলো, বিরাট বিতর্ক হলো। এরপরে আপনি যেটা বললেন হাত কাটা দিলীপ, হাত কাটা দিলীপ তখন আমি যাদবপুরে পোস্টিং, আমার ডিএসপি যাদবপুর টাউন। তো মানে হাওড়া থেকে তো আমি তারপরে ইউনাইটেড নেশনসে চলে গেলাম, ওখান থেকে ফিরে এলাম, ব্যাটালিয়নে পোস্টিং হয়েছে, ওখান থেকে আমাকে পোস্টিং করলো আবার, বলেছে না এই ছেলেটা ঠিক আছে,
তখন যা কন্ট্রোভার্সি হয়েছিল যে 1 বছরের বেশি আমি বাইরে থাকার ফলে সেটা সবাই ভুলে গেল, দিয়ে আবার আমাকে যাদবপুরের মতো একটা হট সিটে পোস্টিং করলো। তখন আমি যাদবপুরে পোস্টিং, তখন আমাকে হঠাৎ করে একদিন বলছি, তখন এই সল্টলেকের যে ছিল এখানে এই সেক্টর এতে একটা দুটো মার্ডার হয়ে যায়, একটা মহিষবাদনে একটা জলসা চলছিল। জলসা চলছিল, সেই জলসায় দুজনকে গুলি করে দেয় এবং একজন বয়স্ক মহিলা, হ্যাঁ। বৃদ্ধা আর কি, হ্যাঁ। এই স্ট্যাম্পিড হয়ে মারা যান। হ্যাঁ। তো এটার ঘটনাটা এরকম যে আমি এখানে কিছুতেই আসতে চাইনি, দ্যাট ওয়াজ ভেরি কমফোর্টেবল পোস্টিং এবং অনেক প্রেস্টিজিয়াস পোস্টিং ওই যাদবপুরটা। কিন্তু প্রবীণ কুমার ছিলেন এসপি, তখন উনি আমাকে খুব পছন্দ করতেন, তো উনি আমাকে বললেন না তোমাকে আসতেই হবে, আমি বলে দিয়েছি তুমি তোমার পোস্টিং হচ্ছে, আমাকে আগের দিন বললেন। আমার কোনো ওজোর আপত্তি টিকলো না, আমি এখানে চলে এলাম। এসে বলছে, আমাকে বলছে যে হাত কাটাকে 3 মাসের মধ্যে ধরতে হবে। তো আমি এখানে এলাম, প্রচুর জায়গাতে রেড ফেড করছি, করতে করতে তো একটা ওই ছিল হোটেল মার্লিন, এখন তো হয়ে গেছে, যে আপনি সল্টলেক থেকে যখন সেক্টর এতে ঢুকছেন, সেক্টর 5 ছাড়িয়ে যখন আপনি রাজারহাটে ঢুকছেন, বাঁদিকে একটা হোটেল আছে দেখবেন, ওটা জ্যোতির্ময় শিকদার এমপি, তার হাজবেন্ড আফতার সিং এর হোটেল, তার হোটেল। তো সেখানে হাতকাড়া দিলীপের আসার খবর ছিল, সেটা ছিল 15 আগস্ট। তো ওখানে রেড করলাম, করে আমি রেড করে বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে যাওয়ার সময় আমাকে এসপি ফোন করলেন, कुछ मिला? तो मुझे नहीं मिला, नहीं कुछ तो था ही नहीं, मैंने आने का बात था लेकिन आया नहीं। तो बोले वहाँ क्या हो रहा है? हम कहे कि यहाँ तो স্লিজ র্যাকেট চল रहा है, तो যেরকম হয় হোটেল ফোটেলগুলোতে তখন একটা স্লিজ র্যাকেট চলছিল ওখানে। तो আমি বললাম, बोले कितना लड़की वड़की? हमें बहुत देखा नहीं, लेकिन बहुत लड़की है। हम तो बाहर लॉबी में खड़े थे और सभी लोग सर्च कर रहा था। तो बोले तुम रुको वहीं पर, আমাকে বললেন तुम रुको वहीं पर। तो আমি আটকালাম। তাও একটু পরে আমাকে বললেন যে वहाँ कौन है, अवतार है? हम कहे नहीं, अवतार नहीं है, होटल अवतार सिंह का है, होटल अवतार नहीं है। तो बोले उसको पकड़ना पड़ेगा। हम कहीं कहाँ से पकड़ें उसको, तो है ही नहीं। बोले तुम उसको घर में आकर रेड करो। तो घर कहाँ है? तो हमने पूछा, মানে অন্য লোককে জিজ্ঞেস করলাম, বলে সল্ট লেকে আছে। তখন আফতারকে আমি ফোন করলাম। আফতার বললেন, सर क्या हुआ सर? हम कहीं तुम्हारा होटल में आए, तुम नहीं हो। बोले नहीं सर, क्या बोलिए सर, आपके लिए क्या खातिर कर सकते हैं, मैं बोलता हूँ नहीं, आपको आना पड़ेगा यहाँ यार। तो ওকে আমি ডেকে পাঠালাম, ডেকে পাঠিয়ে বলছে ये होटल तुम्हारा? बोला हाँ मेरा ही है। हम कहे ये क्या चल रहा है? बोले सब होटल में जो चलता है मेरा होटल में भी चल रहा है। তখন ওকে ধরলাম, ধরে মনে চলো তোমাকে ইস্ট থানায় যেতে হবে, না বিধাননগর। কেন, মানে ওকে তুললেন কেন? কি ইল্লিগাল কি? স্লিজ র্যাকেটটা চালাচ্ছিল, মানে তো এটা এসপি কেন এটা আপনাকে দিয়ে করালো? এটা আমি জানি না, এরা তো নিশ্চয়ই কোনো, উনি আমাকে বললেন ওখানে ওয়েট করো, মানে ইনস্ট্রাকশন ছিল? 15 মিনিট পরে উনি ফোন করলেন। কোনো ইনস্ট্রাকশন ছিল? তো আমি বললাম স্যার আমি তো হাত কাটা, আমি বললাম আর্গও করলাম যে আমি তো হাত কাটা দিলীপকে ধরতে এসেছি, ও যখন নেই আমি বেটার হচ্ছে একে না ধরা, আমি আননেসারি পলিটিক্যাল লোককে ধরতে যাবো কেন, আমি কিন্তু যতখানি সম্ভব সেটা রেজিস্ট করার চেষ্টা করেছিলাম। কিন্তু উনি বললেন না, এটা ধরতেই হবে, তুমি ওকে ধরে নিয়ে আসো। ঠিক আছে, উনি চাপ দিতে আর একটা শুরু হলো পলিটিক্যাল, আর একটা পলিটিক্যাল গন্ডগোল শুরু হলো। কেন? ও তো আমি জানতাম যে এমপির হাজব্যান্ড অবতার সিং। তারপরে আমাকে ইনস্ট্রাকশন এলো যে ওকে আটকে দিতে হবে, ওকে পাঠাতে হবে, কেস করে এফআইআর করে চালাতে হবে। তো আমি ওসিকে বললাম কমপ্লেন দাও, সোমোটো কমপ্লেন দিয়ে তারপর দিন ওকে চালান করে দিলাম। সে তো 28 দিন জেলে ছিল। আর সেই সময় আরেকটা বিতর্ক শুরু হয়ে গেল, বিশাল বিতর্ক এটাও, যে একটা রুলিং পার্টির এমপি এবং তার হাজব্যান্ডকে তার হোটেলে রেড করে, তাকে পায়নি কিন্তু তাকে ডেকে এনে ভুল বুঝিয়ে ডাকে, মানে কি আমি তাকে ডেকেছিলাম যে কী চলছে এটা অ্যাডমিট করাবার জন্য বা ওকে সিজ ফিজ করার জন্য কিছু টাকা, মোবাইল ফোন এগুলো সিজ করতে হবে। তো আপনার নিজের ব্যক্তিগতভাবে কি মনে হয় কোনো ইনস্ট্রাকশন ছিল? না, সেটা তো এসপি, আপনি তো এসপি আপনাকে দিয়েছে, কিন্তু আপনি কি মনে করেন পলিটিক্যাল ইনস্ট্রাকশন ছিল? ডেফিনেটলি কিছু ছিল, দেয়ার ওয়াজ সামথিং ডেফিনেটলি। এরপর চলে আসি হাতকাটা দিলীপ। তো হাতকাটা দিলীপটা খুব রোমহর্ষক একটা মানে গল্প। হাতকাটা দিলীপ তো এইটা তো তারপরে ধরলাম, ওকে ধরে পরে এই হাতকাটা দিলীপটাকে ধরতে পারছিলাম না। তখন বিভিন্ন জায়গায় চাকদা ফাকদা বিভিন্ন জায়গায় রেড করছি, মানে সারাদিন আমার অফিসে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা অফিস করতাম বরাবরই, তাই আমার বিভিন্ন জায়গায় রেড ফেড করে হাতকাটা দিলীপকে আর কিছুতেই ধরা যাচ্ছিল না। তখন লাস্টে তখন দেখলাম যে আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স চালু করলাম ওর এগেনস্টে। ওর ওয়াইফ ছিল, তো ছিলেন মধ্যে এখনও নিশ্চয়ই আছে। তো আমি একদিন ওর বাড়িতে রেড করলাম, বাড়িতে রেড করতে ও শিখার গুটকা খেত মহিলা। তো ও কী করলো, আমি যেই দরজা দুপুরবেলা একদম দুপুরবেলা যেই দরজা ভেঙে ঢুকেছি, দুপুরের একটু পরে গড়িয়েছে বিকেলের দিকে, যেই দরজার ঠেলে ধাক্কা মেরে ঢুকেছি, ওই বিদ্যুৎ ছিটকিনি ফিটকিনি ছিল খুলে গেছে। ও তখন সেই কেশার ঘুটকার আর কি, কিসার শিখার ঘুটকা ছাক করে থুতু ফেললো আমার গায়ের মধ্যে, মুখের মধ্যে থুতু দিল আর কি। থুতুতে আমার চোখ টোকে পড়ে গেল। চোখ পড়তে আমি তখন এই গ্লাস পরতাম না, আমার খুব চোখ জ্বালা করছিল আমার মনে আছে। সঙ্গে সঙ্গে ওখানে একটা 2 লিটারের বোতলের জল ছিল, নিয়ে আমি চোখে দিলাম, দিয়ে ও আমাকে আবার থুতু দিয়ে যাচ্ছে। তখন ওকে আমি ওই বোতলটা দিয়ে আমার মনে আছে কয়েকটা হিট করলাম, করতে করতে আমার সঙ্গে যারা ছেলেরা ছিল ঢুকে গেল, সবাই ঢুকে গিয়ে ওকে রেস্টেন্ট করলো, ওকে আটকে দিল। ওর বাড়ি থেকেও প্রচুর টাকা পেয়েছিলাম।
তখন খুব রাগ চেপে গেল, বলছে যে হাত কাটা দিলীপ কোথায় গেছে আমি জানবো, বলে সে খুব ঝগড়াঝাঁটি করা, মানে সে প্রচণ্ড। আর ও মেয়েটি ক্যারাটে ফ্যারাটে জানতো, ও প্রথমে দু একবার হাত চালিয়েছে আমার গার্ডের উপরে, গার্ড বা ওই পুলিশ টুলিশ ছিল, সীতারাম ছিল, ওর উপরে হাত ফাত চালিয়েছে। তো খুব জেদ চেপে গেল যে ধরবই ওকে। তো একদিন প্ল্যান করলাম যে এক কাজ করো, তো তার মধ্যে আমি ওই ধরার জন্য চেষ্টা করছি, সার্ভেলেন্সটা। তার মধ্যে একটা ফোন আমি পেলাম। তো আমাকে বলছে যে আমি শাহজাদা বলছি, স্যার চিনতে পারছেন? তো আমি বললাম, শাহজাদাকে? বলে স্যার ওই যে আপনি আমাকে ধরেছিলেন ইয়েতে টিটাগড় থেকে। তো বলে স্যার আমি হাত কাটাকে দেখেছি, সেটা হচ্ছে তারাপীঠে। আমি তারাপীঠে তুমি কী করতে গেছিলে, তুমি কি পুজো দিতে গেছিলো? না স্যার আমি পুজো দিতে যাইনি, ওখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, তাকে দেখাতে গেছিলাম। তো সেই দিন দেখলাম যে আমার আগে ও বেরিয়ে যাচ্ছে হাত কাটা দিলীপ। তখন ও আমাকে বললো যে স্যার একটা জিনিস আমি হেল্প করতে পারি। ও একটা মোটর সাইকেলে চেপে চলে গেল। তুমি কী করলে? বলে আমি স্যার টিকিটের মধ্যে ওর মোটর সাইকেলের নাম্বারটা লিখে রেখেছি। তবে দাও, তাহলে এতক্ষণ গল্প করছো কেন? তো মোটর সাইকেলের নাম্বারটা দিতে আমি দেখলাম যে ওটা আছে বিশ্বনাথ দলুই হরিপাল। আচ্ছা। তখন সুভাষিস বণিক বলে আমাদের সঙ্গে ছিল, তাকে আমি পাঠালাম চাকদাতে। তুমি চাকদা থেকে গিয়ে ওর স্ত্রীকে ফোন করো যে চাকদা রেল স্টেশনে একজন একটা ডেড বডি পাওয়া গেছে, অনেকটা দিলীপের মধ্যে দেখতে, মানে তুমি দিলীপের যে অ্যাসোসিয়েট সেই হিসাবে তুমি ফোনটা করবে, মানে তোমার গলার টোন সেভাবে এরকম হবে এবং তুমি সেইভাবে বলবে, একটা সন্দেহ যেন ওর মধ্যে জাগে যে দিলীপকে পুলিশ মেরে দিয়েছে। তো ও চাকদা চলে গেল ট্রেনে করে, ওখান থেকে নেমে পিসিও পেয়েছে, ওখান থেকে ফোন করেছে ওর ওয়াইফকে। ওয়াইফের নামটা আজকে আমার মনে পড়ছে না এক্ষুনি, তো যাই হোক ওর ওয়াইফকে ফোন করেছে। ফোন করতে বলেছে যে বৌদি, তুই কে রে বৌদি, আমাকে তুমি চিনতে পারছো না? পুজোর সময় কিন্তু আরে ভ্যানতারা করছিস কেন এরকম বলছো ওকে। তো সার্ভিলেন্স আছে, আমিও শুনতে পাচ্ছি। বলছে যে কী বলবি, কিছু বলবি? বলে না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর চাকদা রেল স্টেশনের একটু দূরে ওখানে একটা ডেড বডি পড়ে আছে, চাকা চলে গেছে পেটের উপর দিয়ে, কিন্তু মানে লোকজন বলা বলি করছে যে পুলিশ মেরে রেল লাইনে নাকি ফেলে দিয়েছে। তো বলছে একদম দাদার মতো দেখতে, বলে একদিন তো মুখটা দেখতে পাচ্ছি দাদার মতো দেখতে, আর বাঁ হাতটা এই কবজি থেকে কাটা। দাদা ঠিক আছে তো? বলে না দাদা নয়, তো দাদার মতো দেখতে বলে তোমাকে একটু ফোন করলাম আর কি। তখন বলছে যে কী বলছিস বাজে কথা, চাকদায় কেন যাবে? দাদা চাকদায় নেই। তখন ও বলছে দাদা চাকদায় নেই, না না চাকদায় কেন যাবে? ও তো বলে দিয়ে চেপে গেল। ও তো বলে ঠিক আছে ঠিক আছে, আমি আর আমার ভুল হয়ে গেছে, আমি ঠিক আছে বৌদি, ওই যে দাদা ঠিক থাকে তাহলে আমার আর কি বলার আছে। তাহলে বলে ও এবার ফোনটা ছেড়ে দিল। ফোনটা ছেড়ে দিতেই ও কিন্তু হনহন করে বেরিয়ে আসছে, ওর ওয়াইফ আর কি বাড়ি থেকে। সেটা আপনারা কভার রেখেছেন? সেটা তো আমি কভার রেখেছি, ওই যে হাউসিংয়ের পিছনে লুকিয়ে রয়েছে, আমি সীতারাম টিতারাম এরা সব কয়েকজন মিলে লুকিয়ে রয়েছি রিয়াকশনটা বোঝার জন্য। দিয়ে ও মহিলা কিন্তু বেরিয়ে এলো, ওর ওয়াইফ বেরিয়ে এসে সামনেই একটা চোংদার কমিউনিকেশন বলে একটা পিসিও বুথ ছিল, চোংদার মনে আছে এখন, চোংদার কমিউনিকেশন, ওখানে ঢুকে গেল। ঢুকে গিয়ে ও ওখান থেকে রিং করছে। তখন রিং করে ও বেরিয়ে গেল, রিং করে 2 মিনিটের মতো ও বেরিয়ে গেল। তখন আমরা দৌড়ে দৌড়ে ওখানে গিয়ে ঢুকেছি যাতে অন্য কেউ ফোনটা না পেয়ে যায়। এবার ফোন করার সময় একটা করে ওই রিবন বেরোতো আর কি, ওই যে কোন নাম্বারে ফোন করেছে, কতটুকু হয়েছে, কত টাকা হয়েছে বিলটা, তখন পিসিওতে তাই বেরোতো। এবার ওইটাকে আমি কি রয়েছি গিয়ে, তখন সীতারাম দাঁড়িয়েছে লোকটার কাছে, চোংদার কমিউনিকেশন বলে একটা ফোন করবো, বলে করুন, বলে ওই একজন ঢুকেছে, বলে আমি ঢুকে গেলাম, ঢুকে গিয়ে চাষ করে ওই স্লিপটা ছিঁড়ে নিলাম, ওই এটা নিয়ে নিলাম, নাম্বারটা কোন নাম্বারে ফোন করেছে পেয়ে গেলাম। ফিরে এসে বিএসএনএলের যে ওদের সিডি ছিল সেটা চালিয়ে দেখে নিলাম, সেটাতে আবার ম্যাচ করে গেল বিশ্বনাথ দলুই হরিপাল হুগলি। তো দেখুন ওই মোটর সাইকেলের নাম্বার 1 মাস আগে যেটা দেখেছিল, তো সেইখানে আবার এই বিশ্বনাথ দলুই হরিপালের নাম্বারটা ম্যাচ করে গেল, মানে ওই ফোন নাম্বারটা থেকে আর কি, ল্যান্ডলাইন নাম্বার। তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে দিলীপ এখানেই আছে। তারপরে এসপিকে ফোন করলাম, এসপি বলে তুমি কাকে কাকে বলেছো? আমি কাউকেই বলিনি। বলে তুমি দোলতলা পুলিশ লাইনে এক্ষুনি চলে আসো, তোমার গাড়ি নিয়ে বেরোবে না, স্যার তোমার তো ওখানে সব লোকগুলো তোমার পিছনে লেগে আছে, ওই যাতে হাত কাটা দিয়ে ধরা না পড়ে সেই জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে, তুমি একা চেষ্টা করলে কী হবে, তুমি একদম লুকিয়ে বাসে করে, আমি বাসে করে যাবো, আমি গাড়ি নিয়েছি, ছেড়ে দেবো গাড়িটা। না তোমার গাড়ি নিয়ে আসবে না, আমি একটা গাড়ি পাঠাচ্ছি, তুমি এসো ওখানে। তো আমি আর কাউকে কোনো ফোর্স টোর্স কিচ্ছু নিতে হবে না, তুমি একদম একা আসো। আমি না, আমার ওসিকে আমি নেবই। তখন আমি ওই লেক টাউনের ওসি ছিল সীতারাম, খুব ভালো অফিসার, তো সীতারামকে নিলাম, সুভাষিস বণিককে নিলাম, সুভাষিস মারা গেছে কিডনি ফেল করে। তারপরে ওদিকে নিয়ে আমি দোলতলা পুলিশ লাইনে চলে গেলাম। দোলতলা পুলিশ লাইনে গিয়ে দেখি 2খানা টাটা সুমো গাড়ি উনি রেডি করে রেখেছেন আমার জন্য, এবং ওখানে 6-6-12 জন আমাদের যখন কমান্ডো ফোর্স বলতো আর কি, মানে লোকালি তৈরি করা আর কি, কমান্ডো কালো ড্রেস ফ্রেস পরিয়ে AK-47 দিয়ে, খুব ভালো ফোর্স, ওটা এলিট ফোর্স একদম। বলে এইটা নিয়ে তুমি রেড করতে যাবে। গিয়ে আমি রাত্রেবেলা ওখানে পৌঁছালাম, পৌঁছে ওকে বললাম যে এরকম জায়গাতে দলিপাড়া আছে, ওখানে রেড করবো। তো আমরা দলিপাড়া ঢোকার আগে একটা বাঁশঝাড়ের নিচে আমি দাঁড়িয়ে গোল হয়ে
হাতের ভিতর দিয়ে টর্চের লাইট ফেলে সবাইকে বললাম দেখো, আমাকে দেখো। আর বলে স্যার আপনাকে তো সবাই চিনি। আমি বললাম যে কেউ কিন্তু গুলি চালাবে না, গুলি যদি চালাতে হয় তাহলে আমি চালাবো, ঠিক আছে, আমার লক্ষ্য অব্যর্থ, আমি মারবো গুলি করে। দিয়ে আমরা সবাই ব্রিফ করলাম কেউ গুলি চালাবে না। বলেছে কেউ যদি বোম মারে তাহলে স্যার কী করবো। আমি নাম বলিনি, কিন্তু ক্রিমিনাল আছে ওখানে, একটা বড় ক্রিমিনাল আছে লুকিয়ে আছে, খবর আছে আমার কাছে, ধরতে এসেছি। যদি বোম মারে, আমি যাকে বোম মারবে সেই গুলি করবে, তার ছাড়া কেউ করবে না, ঠিক আছে। দিয়ে ওখানে দরজায় ধাক্কা দিলাম, সীতারাম পুরো বাড়িটা ঘেরে নিলাম, চৌদিক দিয়ে ঘেরেছি। একটা পুকুর ছিল কর্নারে, মনে আছে। সীতারামকে বললাম দরজা ধাক্কা দাও। মেন দরজায় যখন ধাক্কা দিচ্ছে ওর ভিতর থেকে মহিলারা বলছে কে, তখন বলছে যে পুলিশ এসছি। তখন বলছে যে পুলিশ কেন, আমার বাড়িতে কেন পুলিশ আসবে, কি হয়েছে, তোমরা জানো কে আছে আমার বাড়িতে, কার বাড়ি এটা জানো? তখন বলছে না জানি না তো, কার বাড়ি? ষষ্ঠী দুলাইয়ের বাড়ি। তো আমরা জানতাম না যে ষষ্ঠী দুলাই কে আর কি, আমি বুঝতে পারিনি আর কি। আমি চিনতাম ষষ্ঠী দুলাই, চিনতাম না, মানে ফুটবল প্লেয়ার ছিল বড়। তখন বলছে কে ষষ্ঠী দুলাই? বলে ষষ্ঠী দুলাইকে চেনো না? যখন তোমার সব বদলি করে দেবে, সাসপেন্ড করে দেবে, তখন বুঝতে পারবে। তো ও খুব তড়পাচ্ছে ভেতর থেকে। মহিলারাই? হ্যাঁ, মহিলারাই তোর পাচ্ছে? ওই ষষ্ঠীর মা আর কি। আচ্ছা। ও খুব রেগে গেছে রাত্রিবেলা, অত রাত্রিবেলা 1টার সময় ঘুম ভাঙিয়েছি, ও খুব রেগে গেছে। তো আমি তো স্যার খুলছে না দরজা কিছু, আলাম যদি না খুলে ফাইনালি বলে দাও যে ভিতরে গ্যাস ফেলবো। তখন ও যখন ওই বন্দুক তাক করেছে, জানলা দিয়ে খুলে দেখছে একটু করে আর কি, যখন তাক করেছে তখন ও খুলে দিয়েছে দরজাটা। আমি লক্ষ্য করলাম পুরোটা একতলা বাড়ি, আর উপরে দোতলায় একটা রুম আছে, বড় রুম, সেটা খেয়াল করলাম। আর ওই বড় রুমটার বারান্দা আছে একটা, বারান্দার নিচে লাইন দিয়ে সব ওই খড়ের ঘর, দলিপাড়ায় যেরকম বাড়িগুলো হয় সেরকম ধরনের। তো আমি ওইখানে গিয়ে দাঁড়িয়েছি, আমি থাকলে বেটা ওখানেই থাকবে। আমি ওর ঠিক নিচে দাঁড়িয়েছি। যেই এরা দরজা খুলে দিয়ে হুড় করে সব দৌড়ে ঢুকছে, ও তখন দৌড়ে হাত কাটা দিলে কী হয়েছে, দৌড়ে বাইরে বেরিয়ে এসেছে। এসে বলছে স্যার আমি সারেন্ডার করছি, গুলি মারবেন না। আমি ও দেখছে নিচে যে লাফাবে করছে আর কি, মানে গ্রিল। আমি ওই উপর থেকে নামা থেকে নিচে পড়া পর্যন্ত আমি 6খানা গুলি কমপক্ষে মারবো তোমাকে, আমি মারো, লাফ মারো, আমি দেখছি। আমি একদম তাক করে আছি, বন্দুকটা 2 হাতে ধরে, পিস্তলটাকে 9mm পিস্তল তাক করে আছি যে মারবো, গুলি করো, আমি সত্যি গুলি করবো ওকে। ও তখন আর দৌড়ে আবার ভিতরে ঢুকে গেল, মানে ওই কাটা হাত বাঁ হাতটা ডানাটা তুলে আবার দৌড়ে ঢুকে গেল। আমি সীতারাম, ও ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে ঢুকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাহলে দেখা গেলো যেটা ভুসি ছিল, কলাইয়ের ভুসি টুসি এরকম কিছু হবে, বস্তাগুলো অনেকগুলো ছিল সিঁড়ি ঘরের মধ্যে, ওই ভুসির বস্তার পিছনে চুপ করে লুকিয়ে আছে। ঘাট ধরতে বার করে আনা হলো। তারপরে তো পিস্তল ধরলাম যে তোকে এখানেই মেরে দেবো। তো খুব ভয় পেয়ে গেছে, কাঁপতে আরম্ভ করেছে, পেচ্ছাপ করে দিল। তারপরে ও তো বুঝতে পেরেছে মেরে দেবে। পুলিশের ভয় না আপনার ভয়? না, ওই পুলিশ আর আমি সব মিলিয়ে আর কি, ও তো জানে যে আমি ধরলে মেরে দিই। তখন ও খুব ঘাবড়ে গিয়ে বললো স্যার আপনি আমার কাছ থেকে কিছু তো খবর তো নিয়ে নিন, তারপরে তো মারবেন, কিন্তু আপনার তো স্যার বদলি হওয়ার কথা ছিল। বললাম কবে? বলে এই তো আর দিন 7-এর মধ্যেই তো পুজো শেষ হয়ে গেল, তখন ওই অক্টোবর কালী পুজোটা বাকি আছে। আমি বললাম কালী পুজোর পর? বলে না আগেই হয়ে যাবে, আপনার এই দিন 7-এর মধ্যেই পুজো ছুটি শেষ হয়েছে, এই বদলি হলো বলে আপনারও। তো এই বলে আমাকে অন্য কথা ঘোরাবার চেষ্টা করছে আর কি, মানে আমাকে জাস্ট মানে ও সময়টা কিল করছে আর কি, যাতে আমি একটু সফট হই ওর প্রতি। বলে স্যার কিন্তু আপনাকে আমি হেল্প করবো। কীরকম? বলছে অনেক আর্মস দেবো আপনাকে, অনেকগুলোকে ধরিয়ে দেবো আমার গ্যাংয়ের। আমরা ওগুলো আমি ধরে নেবো নিজে। বলে এই ওকে দড়ি দিয়ে হাত দিয়ে বাঁধ, ভালো করে দড়ি দিয়ে হাত বাঁধে। আর চিনির বস্তা নিয়ে এসেছো? বলে হ্যাঁ স্যার চিনির বস্তা একটা নিয়ে এসেছি। সীতারাম বলছে চিনির বস্তা স্যার নিয়ে এসেছি। মানে চিনির বস্তাটা খুব মোটা হয় তো, ওর ভিতরে পাথর দিয়ে মুখ বেঁধে ফেলে দিলে উনি মরে যাবে আর কি, আর ভেসে উঠবে না। এইসব প্ল্যানও থাকতো নাকি আপনার? এইসব প্ল্যান না, মানে ভয় দেখা যায়। ও আচ্ছা। মারামারি করে এইসব ক্রিমিনালদের কাছে কিছু বার করা যায় না। আচ্ছা। তো এরকম কাজ অনেকে করেছে আর কি, তো সেটা আমি জাস্ট বললাম। আচ্ছা। তো বললাম চিনির বস্তা নিয়ে এসছো? বলে হ্যাঁ স্যার। পাথর? বলে স্যার পাথর তো ওখানেই পেয়ে যাবো কোথাও না কোথাও। আমি ঠিক আছে, ওই চিনির বস্তার ভিতরে ঢুকিয়ে পাথর ঢুকিয়ে মুখটা বেঁধে রাস্তায় ফেলে দেবো, এই নদী থেকে, ওই নিবেদিতা সেতু থেকে ফেলে দেবো। নিবেদিতা সেতু তখন মধ্যে হয়নি, ওই ব্রিজটা ছিল, বাঁকা ব্রিজটা ছিল। তো ভয় পেয়ে গেছে, ভয়কে বলে স্যার আমাকে একটু সুযোগ দিন, আমি অশোকনগর, হাবড়া, সল্টলেক, লেক টাউন যা আর্মস আছে, আমার গ্যাংয়ের লোকজন কোথায় আছে আমি রাত্রেবেলায় ধরতে পারবো? বলে স্যার আমি তো জানি না, আমি তো অনেকদিন নিজেই লুকিয়েছিলাম ওখানে। ও মানে ষষ্ঠী দুলের বাড়িতে দোতলার উপরে লুকিয়েছিল, ওখানে দেখি প্রচুর 555 সিগারেটের প্যাকেট, আরও কিছু ম্যাটেরিয়াল ছিল, সেগুলো বলছি না যেহেতু টিভি সবাই দেখবে। বড় একটা মার্ডেকা কাপ খেলতে গেছিলো ষষ্ঠী দুলোই, সেখানে তখন একটা ওই এলজি বলছি, মানে যে টিভিগুলোকে বলে বড় একটা টিভি আর কি, ওখানে লাগানো ছিল। ওই টিভিতে ও বাস্তব বলে একটা ফিল্ম দেখছিল, বাস্তবটা চলছে তখন, সঞ্জয় দত্তের একটা বাস্তব বলে ফিল্ম আছে না, সেই ফিল্মটাও ও দেখছিল। তখন ওকে তো ওখান থেকে ধরে নিয়ে আসলাম। ওই ফিল্মের লাস্ট সিনটা খুব মারাত্মক ছিল। পুলিশ গিয়ে সঞ্জয় দত্তকে মারবে, ও তখন ভয়ে কাঁদছিল। তার আগে পর্যন্ত বিরাট সাহসী, সবাই ওর পক্ষে,
আর যেনকে পুলিশ ওকে মারতে যাচ্ছে সেনকে বুঝতে পারছে যে এবার আমাকে মারবে। আমার ঠিক বাস্তবটা মনে নেই, তবে বাস্তব ফিল্মটা দেখছিল সেটা মনে আছে। তো তখন ওর মা, তো ষষ্ঠীর মা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেজিস্ট করে গেছে, বলে ও তো বিনোদ ভাই, ওর বাড়ি তো বড় বাজারে, আমি এখানে কেন আছে বিনোদ ভাই, আপনার বাড়িতে কেন আছে? তখন বলছে যে আমি তো জানি না, আমার ছেলে রেখে গেছে। আচ্ছা, ওই দিনে কি ষষ্ঠীকেও অ্যারেস্ট করেছিলেন? ষষ্ঠী দুলই ছিল না ওই দিন বাড়িতে। আচ্ছা, তো ষষ্ঠী দুলইকে আমি অ্যারেস্ট ষষ্ঠী করার আগে আমার খেলতে বদলি গিয়েছিল, হয়ে গেছে। ষষ্ঠী বা দীপঙ্কররা খেলতে মনে হয় বাইরে ছিল। বাইরে ছিল। তো ষষ্ঠী দুলই অ্যারেস্ট হওয়ার আগে আমার বদলি হয়ে গেছে। আমি তো বৃহস্পতিবার ধরলাম, বৃহস্পতিবার দিন ধরলেন? বৃহস্পতিবার রাত্রে ধরলাম, শুক্রবার দিন সকালে এসে পৌঁছালাম, পৌঁছে ওখানে ওকে ইন্টারোগেশন করলাম, করে কয়েকটা লোককে পাঠালাম। তো আর্মস টার্মস কিছু পাওয়া গেল, বোধহয় 10-15টা আর্মস, এরকম ওরা 15-20, তো আর্মস প্রচুর ছিল ওর কাছে, সবগুলো পাওয়া গেল না। ওর বউই দৌড়ে 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 দৌড়ে, ওর বউয়ের নামটা খুব সুন্দর নাম, আমি ঠিক ভুলে যাচ্ছি। ও দৌড়ে দৌড়ে কিছু আর্মস টার্মস নিয়ে এলো, ধরতে কাউকে পারলাম না। যেই ওর বউ খবর দিয়ে দিয়েছে যে ওই দিলীপকে ধরে নিয়েছে, দাদাকে ধরে নিয়েছে, তারা পালা। এবার ও বউকে বলেছে তুই ওদিকে ধরিয়ে দে সাহেবকে দিয়ে, কিন্তু ও উল্টো কথা বলেছে। আপনি হাওড়ায় থেকে এসে সল্টলেক স্টেডিয়ামে রেড করলেন, ক্রিমিনাল ধরলেন, তারপরেই আপনার কি হলো কেউ জানে না, আপনি চলে গেলেন বিদেশে, ইউনাইটেড নেশনসের ফোর্সে। হাত কাটা দিলীপকে বসনিয়া ধরলেন, হার্জিগোভিনা চলে গেলাম, ফিরে এলাম যাদবপুরে। ফিরে এলেন যাদবপুর, যাদবপুর থেকে আমাকে সল্টলেকে পোস্টিং করে দিল। সল্টলেকেই পোস্টিং। হাত কাটা দিলীপকে ধরলেন হরিপাল থেকে। হরিপাল থেকে, তার কদিনের মধ্যে ট্রান্সফার হলেন? মানে বৃহস্পতিবার দিন ধরেছি, শুক্রবার দিন সকালবেলা ওকে ইন্টারভিউ করছিলাম, সে সময় আপনারা রিকোয়েস্ট করলেন যে একটুখানি ঢুকবো, একটু চা খাবো। আপনি চা খাবেন না? তো আমি এমনি খুব ফ্রেন্ডলি আর কি। খুব ভোরবেলা ছিল তখন। হ্যাঁ, আমি অনেক তখন ভোরবেলা। সবাই মিলে আপনারা ঢুকে গেলেন, দুজন, আমি আর আরেকজন আইটি দুজন হাউসে। ঢুকে গেলেন। আমি তখন বললাম যে ঠিক আছে চাটা খান, চা খাওয়ালাম আপনাদের। তো আপনারা একটু ইন্টারভিউশনটা শুনুন, আমি এই সময় ইন্টারভিউশন করে আমি ঘুমোতে যাবো এবার আর কি, সারা রাত তো জেগেছি। তারপরে তো শুক্রবার দিন ছিল ওটা, শনিবার দিন রোববার দিন আমাদের পুলিশ ডাইরেক্টরেট বন্ধ থাকে, তখন রাইটার্সে এটা ছিল। তারপরে আমাকে শুক্রবার দিনই বিকেলবেলা শ্যামল দত্ত খুব আমার উপর, আমি ভুল করিনি, কিন্তু সেই সাংবাদিক কাগজে হুবহু চাপিয়ে দিল এবার ইন্টারভিউ। শনিবার দিন যখন নিউজটা বেরোলো তখন আমাকে ওই প্রবীণ কুমারও ফোন করছে, তখন শ্যামল দত্তও ফোন করছে। শ্যামল দত্ত তখন ডিজি। प्रवीण कुमार আমাকে ফোন করে বলছে तुमने क्या किया? तो हमने कुछ नहीं किया। वो जो पूछ रहे थे तो ये लोग पता चला कुछ बाहर से भी कुछ सुना है, अंदर भी था, तो काहे इसको अलाउ किया? तो हमको इतना अच्छा काम किया तुमने, फिर बोल दिया सबको। हम बोले हम तो पेपर नहीं देखा अब तक, हमने पेपर अभी तक नहीं देखा है, हम देख लेते हैं क्या है, हमको फ़ोन करते हैं। और फ़ोन करके अब फ़ायदा क्या है? तो हमको तुमको बोले थे उसको मार देने। अरे मारले तो ओके तो আমি শিওর জেলে থাকতাম আজকে, এটা নিশ্চিত। আমি বলেছিল যে ওকে সুযোগ পেলেই মেরে দেবো, আমি সুযোগ পেলে মারতাম, ওই যে লাফাতো তাহলে মারতাম। ওই ধরা যখন পড়ছে মারবো কেন? আর হাত কাটা দিলি অত বড় ক্রিমিনাল নয়, ওর থেকে অনেক বড় বড় ক্রিমিনাল আমাদের সোসাইটিতে আছে। আমি ধরেওছি, নেপাল গোপাল ইচ্ছাপুরের ছিল, তাকে দীঘা থেকে রেড করে ধরে নিয়ে এসেছিলাম। উত্তম মণ্ডল ওর থেকে অনেক বড় ক্রিমিনাল, আরও অনেক বড় বড় ক্রিমিনাল সে পলিটিক্সের মধ্যে জুড়ে আছে, সে নামগুলো এখনই বলছি না, যদি ইনসিডেন্ট বলতে হয় তখন নামগুলো বলতে হবে। তো আমি মারলাম না ওকে, আমার মনে হলো যে আমি আননেসারি কেন মারবো। কাগজে বেরোলো, তারপর বেরোলো। তারপরে সন্ধ্যাবেলা তো ডিজি ফোন করেছেন আমাকে, করে খুব হাঁকড়ান দিলেন যে তুমি এখানে কেন ওকে এইসব করলে, ধরেছো, বেশ করেছো। হ্যাঁ, আমি তো ধরতে বলেইছিল তো ওকে আমাকে, মানে উনি দেখলাম যে একটু কিছুদিন আগে আমাদের শ্যামল দত্ত সাহেব মারা গেলেন, কিন্তু আমার মনে হচ্ছে অসন্তুষ্ট হয়েছেন ওকে ধরার ফলে। বলছে যে তুমি ওকে করলে কেন, তো আমাকে বলছে পেপারে কেন বেরোলো। মানে পেপারে তো এসপি এসে বিকালবেলা প্রেস মিট করি, তোমার কথা কেন বেরোবে আমাকে বলছে। আচ্ছা, আমি ধরেছি, আমাকে দু একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, আমি যদি কিছু না বলি তাহলে ও তো উল্টো পাল্টা ছাপবে, সেজন্য আমি বেটার হলো কি আমি বলে দিলাম। তো আমার বলছে ঠিক আছে বলে ফোন রেখে দিল রাগ করে। তো আমাকে তো হাত কাটা দিলে এমনিই বলেছিল যে আপনার বদলি হবে। মানে ওরও কানেকশন তাহলে অত বড় ছিল? হ্যাঁ, ওর কানেকশন ডিজি নিশ্চয়ই বলেনি, পলিটিক্যালি খবরটা দিয়েছে। ডিজি হয়তো বলবেন না, কিন্তু এবার ষষ্ঠী দুলের কাছে রেখেছিল কে ওকে। ষষ্ঠী দুলে তো ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিল সে সময়, তো ষষ্ঠী দুলের সঙ্গে আমাদের পলিটিক্যাল কানেকশন এগেন সেই সুভাষবাবুর কানেকশন ছিল, সুভাষ চক্রবর্তী। এরকম তো বহু জায়গায় গিয়ে বহু কাজ করেছেন, মুর্শিদাবাদে করেছেন বা বিভিন্ন জায়গায় করেছেন, সব জায়গাতে এরকম বারবার বদলি হতে হয়েছে কেন আপনাকে? মানে সেটা কি এই আপনার কিছু না কিছু একটা কন্ট্রোভার্সি? বাগী ছিলেন? হ্যাঁ, বাগী ছিলেন পুলিশ ফোর্সে? বাগী নয়, আমি একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারেন। এই যে লোকজন আপনাকে ভয় পেত, সেটা কি উপভোগ করতেন? হ্যাঁ, আমি খুব এনজয় করতাম, মানে লোক ভয় পেত বলে এনজয় করতাম না, কাজটা করতাম সেটাকে এনজয় করতাম। ভয় পাচ্ছে কি করছে, সাধারণ লোক তো খুব আমাকে উৎসাহ দিত, সাধারণ লোক খুব প্রেজ করেছে, বরাবর সবসময় প্রেজ করে এসেছে। যারা ক্রিমিনাল তারা ভয় পেত। এত ভালো চেহারা। পরের দিকে এমন হতো যে আমি কোনো জায়গায় গেছি, যেমন জেলাতে বীরভূম জেলায় গেলাম, ওখানে আমাকে যখন বিধানসভাতে কোশ্চেন টোশ্চেন তুললো খুব বিরোধী পক্ষ, তখন তৃণমূল কংগ্রেস বিরোধী পক্ষ ছিল, বুদ্ধবাবুকে খুব চেপে ধরলো যে বীরভূমে কী হচ্ছে, ওখানে নানুরে, দুবরাজপুরে, এই ইলমবাজারে কী হচ্ছে।
তো উনি বলছেন যে ঠিক আছে আমি এসপিকে, আমাদের আনন্দ দাস বলে একজন এমএলএ মার্ডার হয়ে যায় ওই বাড়িতে, ওদের এমএলএ ছিল তখন, এমএলএ ছিলেন না তখন মার্ডার হয়ে যায় একদম পার্টি অফিসের গাছে। তো আমাকে বদলি করলেন উনি প্রথম জুলাই, 1 জুলাই, বললো যে এখনই যেতে হবে। আমি রাত্রে গেলাম, আমি সার্কিট হাউসে আমার লাগেজটা রাখলাম, আমি সবসময় একটা সুটকেস নিয়ে ঘুরতাম কারণ আমার বদলি হতো বারবার, একটাই সুটকেস, ওর মধ্যে জামা কাপড় ইউনিফর্ম যা থাকে, আমি জামা কাপড় খুব একটা সিভিল পরতামই না, ইউনিফর্ম পরে থাকতাম বেশিরভাগ সময়, আর টি শার্ট জিন্স ফিন্স পরে নিতাম। আমি রাত্রেবেলায় নানুর থানা ভিজিট করলাম, আমি বললে বিশ্বাস করবে নানুর থানা পর্যন্ত লেখাটা নেই, পুরো ফাইনবোর্ড সব ভেঙে দিয়েছে, জিডি বই, এফআইআর বই সব ছিঁড়ে ফেলে দিয়েছে, টেবিল চেয়ার সমস্ত ভাঙচুর হয়ে গেছে, শুধু দেখলাম যে একটা হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পড়ে আছে মালখানা রুমটা। এই মালখানা রুমটাতে একটা হ্যান্ডকাপ লাগানো আছে, ওর ভিতরে তেমন রাইফেল আছে, সেগুলো কেউ নেয়নি, পুরো ভেঙে চুরমার করে দিয়েছে নানুর থানা। মারার হলো আনন্দ, আনন্দ দাস না বিশ্বাস, আনন্দ দাস ছিল বোধহয় এমএলএ। তো ও ডেড বডিটা তুলতে রাত্রিবেলা, সন্ধ্যাবেলা মার্ডার হয়েছে, ডেড বডি তোলা হয়েছে পরের দিন ভোরবেলা, আর সেই নিয়ে বিধানসভায় চেপে ধরেছেন। সেই দিনই বুদ্ধবাবু ফিরে গিয়ে তখন ছিলেন চিফ মিনিস্টার, উনি বদলি করেছেন, তখন আমাকে পোস্টিং করলেন। এবং এই পোস্টিংয়ের পিছনে আরেকজন খুব লেজেন্ডারি পুলিশ অফিসারের হাত আছে, উনি আমাকে ভীষণ পছন্দ করেন, সে হচ্ছে রাজীব কুমার। মানে আমি এরকম ডেডিকেটেড, সিনসিয়ার এবং অনেস্ট অফিসার আমি দেখিনি রাজীব কুমারের মতো। উনি বললেন যে স্যার একে দিন, ও টাইট করে দেবে। তো তারপর গিয়ে দেবো, টাইট করবো কি, মাত্র 59 জন সাব ইন্সপেক্টর, 59 গোটা জেলাতে, সেই সময় 17টা থানা, পুলিশ নেই, ফোর্স নেই, লাইন নেই, গাড়ি নেই, তেল নেই, মানে মাথা খারাপ। আমি নিজেই রেড করতাম। বলে আমি বললাম তখন রাজীব কুমারকে, বলে আরে তুমি এসপি আছো তো কী আছে, তোমার এসপি ডেজিগনেশন থাকলো, তুমি এসডিপিওর মতো কাজ করো, তুমি কম আছো নাকি, একাই কাঁপিয়ে দেবে, এইসব বলে সান্ত্বনা দিলেন। আমি তো প্রচুর রেড ফেড করে ঘুরে বেড়াতাম। তারপরে নানুর তো খুব জ্বলছে তখন, তো আমি গিয়ে বললাম যে আমার সঙ্গে এরকম হবে না, আমি কিন্তু গুলি চালিয়ে মেরে দেবো। তারপর প্রচুর অস্ত্র উদ্ধার করলাম, ওখানে এত অস্ত্র উদ্ধার করেছি, বোধহয় 100-র বেশি আর্মস উদ্ধার করেছি, প্রচুর বোমা, শয়ে হাজারে বোমা, গর্ত করে মাটির ভিতরে প্লাস্টিকের বালতিতে করে ভিতরে ঢুকিয়ে উপরে খড় দিয়ে বস্তা দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিত। এই যে জুন জুলাই বলছেন, জুন জুলাই আপনার জীবনে ক্রুশিয়াল, এই জুন জুলাই কখনো এই যে বলছেন জুন জুলাই আমার একটা পিংবনিতে এনকাউন্টার হয়েছিল। মৃত্যুর মুখে পড়েছিলেন? না মৃত্যুর মুখে একদম, ওটাতে মারা যেতাম, ওটাতে কিছু করার ছিল না, মানে ওরা বেশি পাওয়ারফুল ছিল আমাদের থেকে, তো আমাদের ইএফআরটা বাঁচিয়ে দেয়। তখন ছিলেন কুলদীপ সিং, আইজি সাউথ বেঙ্গল ছিলেন, ওয়েস্টার্ন জোন, আইজি ওয়েস্টার্ন জোন। তো উনি বেছে তখন মাওবাদী শুরু ওখানে জয়েন্ট ফোর্সের অপারেশনটা শুরু হচ্ছে, সেই সময় আপনারা গিয়েছেন অপারেশনের ফার্স্ট মুখে একদম। আমি তো আমাকে বলে তুমি গড়বেতা ফ্রন্টটা লিড করবে, তো আমি গড়বেতা থানায় গেলাম। কুলদীপ বলে তুমি গড়বেতায় চলে যাও, গিয়ে ওখানে লালগড় ফাঁড়িটা মাওবাদীরা দখল করে রেখেছে, পুলিশকে মেরে তাড়িয়ে দিয়েছে, পুলিশ ভয় পালিয়ে এসেছে, ওরা ফাঁড়ি দখল করে নিয়েছে, ফাঁড়ি দখল করে নিয়েছে, রামগড় ফাঁড়িটা দখল করে নিয়েছে। তখন যে রামগড় ফাঁড়ি দখল করে মানে ঠিক বুঝতে পারছি না। আমি কুলদীপ আমাকে বোঝাচ্ছেন, কুলদীপ স্যার, তো বলছে যে আরে ফাঁড়ি থেকে পুলিশকে তাড়িয়ে দিয়েছে, দিয়ে ওরা এখন ওখানে ঘাটি গেড়ে বসে আছে, মুক্তাঞ্চলের মতো করে ফেলেছে। আমি সে কি সম্ভব? বলে इसलिए तो यार तुमको बुलाए हैं, तुम जाओ उसको दखल करो, रिकैप्चर करो, करके पुलिस के पास ले आओ, उसको वहाँ से खेदोड़ के निकालो माओवादी लोग को। তো আমি তো বললাম কথা বল, তুমি গড়বেতা ফ্রন্ট লিড করবে, এদিক থেকে এখন যে সিপি আছেন মনোজ ভার্মা, উনি লিড করবেন ইয়ে থেকে, লালগড় থেকে, উনি যাবেন কাঁটাপাহাড়ি আর তুমি যাবে রামগড়। ঠিক আছে, তা আমি তো সব গিয়ে ফোর্স যারা ছিল রিপোর্টিং করছি, ওটা 18ই জুন সম্ভবত। আমি ওখান থেকে মেদিনীপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে আমি চলে এলাম গোয়ালতোড় থানায়, গোয়ালতোড় ফ্রন্ট তুমি লিড করে বলেছিল, আমি লালগড় বলছি বারবার, গোয়ালতোড় ফ্রন্ট। আমি গোয়ালতোড় থানায় এলাম। গোয়ালতোড় থানায় আমার পরিচিত একজন ছিল, এই ব্যানার্জি চ্যাটার্জি ছিল একজন, ওর নামটা ভুলে যাচ্ছি। এগুলো বাদে একদম শুরু করেন, তারপরে আপনি ফোর্স নিয়ে মুভ করছেন, তখন আমি তো গোয়ালতোড় থেকে পায়ে হেঁটে এগোচ্ছেন না। আমাকে রাজকানুজিয়া সাহেব ফোন করলেন, বলে তুমি वहाँ पहुंचे हो क्या गड़बेता में? हम हाँ गड़बेता में पहुंचे हुए हैं, क्या कर रहे हो? गड़बेता, बार बार भूल हो, गोवालतोड़ थाना में पहुंचे होंगे कि हाँ पहुंचे। तो कर क्या रहे हो? हमको कुछ नहीं, जितना फोर्स आ रहा है सबको रिपोर्टिंग कर रहे हैं, तो उसका लिस्ट बना रहे हैं, कल कैसे कैसे प्लानिंग करेंगे, वो थोड़ा सा उसको देखेंगे क्या कैसे कैसे प्लानिंग होता है, उसको कल करके प्लानिंग करके कल रामगढ़ फाँड़ी हम आपको दखल करने जाएंगे। बोले यार रामगढ़ फाँड़ी कैसे दखल करोगे, वो बहुत दूर है यहाँ से, 8-9 किलोमीटर दूर है, तुम पहले जाकर थोड़ा सा जाकर देख के तो आओ क्या सिचुएशन है, ग्राउंड रियलिटी क्या है, देखो ग्राउंड रियलिटी देखो, फिर पता चलेगा। তো আমি রাস্তাতে হাঁটতে আরম্ভ করলাম, প্রথমে কিছু তারফার বেরোলো, আপনি দেখলেন, ওর মধ্যে মাইন ফাইন পোতার জন্য তার পেতে রেখেছিল, মাইন পুঁতে ছিল কিনা জানি না, সে তারফারগুলো তো কাটা হলো আপনার সামনে দিয়ে। আমি পিচ রাস্তা ছেড়ে দিলাম, কারণ আমি পুরো বাহিনীকে বললাম তোমরা ওইদিকে চলে যাও। ওইদিকে আমাদের শ্যামসিং ছিল আর আমাদের ছিল উৎপল নস্কর ছিল, দুজনকে ওইদিকে পাঠালাম। আমি বাঁ দিকের রাস্তা দিয়ে আমি লিড করছিলাম টিমটাকে, আমি এদিক দিয়ে বাঁ দিক দিয়ে যাচ্ছি। এবার বাঁ দিক দিয়ে যাচ্ছি, ডান দিকে ইএফআর আছে, ওই আছে, এদিকে আমার কাছে একটা স্পেশাল ফোর্স আছে, এটা এসআইবির ফোর্সে ছিল, দুর্গাপুরের ওই ফোর্সটা ছিল।
তো লিড করছি করতে 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 যাচ্ছিলাম, আপনারা সব রিপোর্টাররা হই হই করতে করতে পিচ রাস্তা দিয়ে আমি বারবার মানা করছিলাম ওইটা দিয়ে যাবেন না, কারণ ওইখানে গর্ত আছে, রাস্তা ভাঙা আছে, যে কোনো জায়গা থেকে মাইন ব্লাস্ট হতে পারে। তো মাইন ব্লাস্ট হলো পিংবনি থেকে জাস্ট মোড়টা পেরিয়ে ডান দিকে যেটা বাঁকুড়ার দিকে গেছে আর একটা সোজা গেছে, রামগড় ফাঁড়ি দিকে সোজা গেছে, ওই রাস্তাতে খেজুর গাছের উপরে মাথার মধ্যে একটা মাইন পাতা ছিল। এবার আমরা যেই প্রসিড করছি দেখে ওখান থেকে ওরা মাইনটাকে ডাইরেকশনাল মাইন ছিল, চার্জ করলো এবং বিশাল সেই বাজ পড়ার মতো আওয়াজ হলো। হতেই কয়েকজন রিপোর্টার ছিটকে বিটকে পড়লো, কই ইঞ্জুরি মাইনর কিছু ইঞ্জুরি হলো, এখানে দূরে ছিল। তারপর সঙ্গে সঙ্গে ঝড়ের মতো গুলি চালালো। আপনি দেখলেন যে আমাদের 4 জন লোক ইনজোর্ড হলো, আমিও মারা যেতে পারতাম। তখন লালগড়ের মাটি যেহেতু আমায় বাঁচিয়ে, এই গোয়ালতোড়ের মাটি বাঁচিয়ে দিল, ওখানে একটু আনডিউলেটেড ল্যান্ড আছে, তো আমরা ওর মধ্যে শুয়ে পড়লাম। আমি তাহলে মাথা তুলে একজন উঠলো, তার পায়ের ভিতরে গুলি লেগে গেলো, আরেকজন উঠলো হাতের কাঁধের মধ্যে মুভ করতে গিয়েছিল, আপনাদের 4 জন মুভ করতে গিয়েছে, তখন ওরা ইনজোর্ড, 4 জন আমাদের পুলিশ ইনজোর্ড হলো। আমি ভাগ্যক্রমে বেঁচে গেলাম। কানের উপর দিয়ে গুলি আছে সাঁই সাঁই করে, পিছনে একটা অশ্বত্থ গাছ ছিল মনে আছে, একটা ইটের পাঁজা রাখা ছিল, অনেকগুলো ইট ছিল, ওই ইটের পাঁজার পিছনে আপনারা সাইড করলেন। পরে আমরা ঘুরে এসে ওখান থেকে করলাম। তখন ইএফআর ওদিকে ছিল, ইএফআর খুব সাহসী ফোর্স। আমাকে बोलो যে सर हुक्म दिया जाए, हम वो उधर कनाल है, कनाल में जाकर बैठा हुआ है ये लोग, हम लोग गोली करेंगे। हम कहे जाओ, लेकिन कैजुअलिटी नहीं होना चाहिए, पुलिस का कैजुअलिटी नहीं होना चाहिए, तो हम लीड करेंगे। बोले नहीं सर आप यहीं पर रहिए, हम अपना एक टोली लेके जाते हैं। तो জনআষ্টেক ফোর্সকে বেছে নিয়ে সাহসী নেপালি ছেলেগুলো খুব সাহসী ওদিকে নিয়ে চলে গেল। ও গেল কীভাবে, রোল করতে করতে রাইফেলটাকে পায়ের সোজা রেখে দিয়ে লুড়াকনা বলে আমাদের টেকনিকটাকে, ওই লুড়াকতে চলে গেল খালের মধ্যে, দূর দিয়ে গেছে, অনেক দূর দিয়ে গিয়ে ওখান থেকে ওরা ফায়ারিং করলো। ফায়ারিং করতে ওখানে একটা লোকের নামে 3টে লোক ডেড বডি পড়েছিল। একটা হচ্ছে গোবিন্দ, আমার মনে আছে, বাকি 2জনকে ওরা তুলে নিতে পারেন, 3 জনকে, বাকি ইনজুর্ড কয়েকজন যে হয়েছিল তাদেরকে নিয়ে ওরা পালিয়ে গেল। তো এই ঘটনাটা খুব গণ্ডগোলে হলো, কারণ আমাকে যখন চৌদি থেকে ঘিরে ফেলেছে তখন 2 ঘন্টা আমি এবার মোবাইল ফোনে বারবার করে ফোন করছি, কুলদীপ সিংকে ফোন করছি, রাজকানজিকে ফোন করছি, আবার কুলদীপ সিংকে, রাজকানজি, যে রিইনফোর্সমেন্ট পাঠান। আপনার ফোর্স তো তখন সেনকে মানে একদম ঘেরাটোপের মধ্যে পড়ে গিয়েছিল, একদম পুরো ঘিরে নিয়েছিল চৌদি থেকে, মাওবাদীরা একদম পুরো ঘিরে ফেলেছিল। ওখানে পিছনেও ছিল, সামনের দিকে তো খালে ছিলই, ওরা তখন উঠে আসছে, মানে ওভার পাওয়ার করে। এটা কি আপনাদের ভুল ছিল, বোকামি ছিল? বোকামি বলতে দেখুন, আমরা এই তো রিস্ক নিতেই হবে, কারণ ওরা যে খালের মধ্যে বসে আছে। এখন তো রিস্ক নেওয়ার কথা বলছেন, কিছু আসলে ট্রেনটা না জেনে আপনাদের মুভমেন্ট করা ঠিক ছিল? আমরা তো ট্রেনটা জানতেই যাচ্ছিলাম, জায়গাটা জানবো বলে বিকেলে গিয়ে জেনে আসি, তখন হয়তো 3টে বাজে, এরকম 3টে সাড়ে 3টে বাজে, ঠিক। তখন আমরা জায়গাটা জেনে আসি, দেখে নেওয়ার পর তারপরে আমরা ফিরে এসে পরের দিন আমি প্ল্যানিংটা করব। তো আমরা ওই ম্যাপ ট্যাপগুলো নিয়েই বসেছিলাম, কোন কোন রাস্তা আছে, কোথায় কোথায় জঙ্গল পড়বে, কোথায় ঘরবাড়ি পড়বে, এই সমস্ত নিয়েই বসেছিলাম। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, এরপরে বলুন, এরপরে আরেকটা জায়গা, তো রামগড় ফাঁড়ি তো গিয়ে দখল করে নিলাম। সিপি হলেন, সেসব ছবি আছে আমার কাছে, রামগড় ফাঁড়িটারি দখল করলেন, সব ঠিক আছে। মুর্শিদাবাদে প্রচুর অ্যাকশন করেছে, ওখানে মার্ডার সিন্ডিকেট ছিল, আপনি জানেন। সবই জানি। সিপি হলেন চন্দননগরের, চন্দননগর কমিশনারের সিপি হলেন, দুর্ধর্ষ কাজ করলেন, হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে কেন? ভিআরএস নিয়েছেন, বাকিরা তো রিটায়ারমেন্টের পর গিয়েছে, আপনি তো ভিআরএস নিয়ে এসছেন, রিস্ক না। এবং 2021 তখন যে সময় আর একটু বড় স্ফিয়ারে কাজ করব, একটু সুযোগ পাবো, সেটা একটা কথা। আর রিটায়ারমেন্ট তো এগিয়ে আসছিল, তারপরে আমাকে বললো পার্টি থেকেই, 1-2জন আমাদের বন্ধুই বললো আর কি, যে চলো কি আছে এর মধ্যে, আমি ছেড়ে দিলাম। তখন একটা বেশ ভালো মাইনে পাচ্ছিলাম। যেই আমি সঙ্গে সঙ্গে আমাদের একে বললাম, মানে নবান্নতে একজন সিনিয়র অফিসারকে, নামটা বলছি না, তাকে বললাম, তিনি বলছে খুব খুশি হলেন শুনে, তিনি বলছেন যে ওয়েল, আমি এখনই এটা জেনে নিচ্ছি কী করতে হবে না করতে হবে। তখন বলছে তুমি তাহলে রিজাইন করো। তো আমি এটা 15ই জানুয়ারি নাগাদ এরকম বলেছিলাম। তখন আমি বললাম যে আমি একটা মাস করে নিই, এই মাসটা, মানে 15 জানুয়ারি করলে মাইনেটা কমে যাবে, আমি অনেকটা মাইনে তখন পেতাম, টার্মিনাল স্টেজে এসেছি। তো আমি বললাম 31 করবো। তো উনি 25, 26, 27, 28 থেকে বলছেন করে দাও না রিজাইন, কী আছে, আরে এটা বুঝে নাও, করে দাও, মাইনে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি তখন লিখে পাঠালাম যে ফ্রম 1 ফেব্রুয়ারি আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হোক, ফ্রম 1 ফেব্রুয়ারি 2021 আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট চাইছি, লিখে দিলাম। লিখে দিতে ওটা গ্র্যান্ট হয়ে গেল, দিয়ে আমাকে ওটা অ্যালাউ করলো, করে আমার কাছে চিঠি চলে গেল। আমি তখন পর্যন্ত কেউ জানতো না আমার কমিশনারেটে। আমি সবাইকে ডাকিনি, ওই ডিসি হেডকোয়ার্টার বা আরও যারা ডিসি নির্দিষ্ট সিনিয়র অফিসারদের ডেকে বললাম যে দেখো আমি রিজাইন করেছি। তখন সেটা মনে হচ্ছে যে এইরকম 28-29 তারিখ নাগাদ করে আমি রিজাইন করেছি, তো এখানে তোমার সিপি 1 তারিখে কেউ না কেউ পোস্টিং হয়ে যাবে, তো আমি 31 তারিখে ভাই এখান থেকে চলে যাবো। সরি, তোমাদের সঙ্গে খুব ভালো লেগেছে, খুব প্রেস্টেজ করলাম, আমাদের টিম বললেন না স্যার আপনাকে একটা ফেয়ারওয়েল দেবো আমরা,
তো তারা একটা ফেয়ারওয়েলের ব্যবস্থা করলো আমার জন্য 30 তারিখ বা 31 তারিখ, তারপরে আমি 1 তারিখে এখন সব গুটি নিয়ে 31 তারিখেই বেরিয়ে গেলাম। 2021-এ তো রাজ্যে পালাবদল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই খুব সময় রিস্ক ছিল সেই সময়। সেই সময় সময়টাতে সাহস সেইবারে এত মানে বিজেপি, নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে নাড্ডা থেকে আরম্ভ করে যত সিনিয়র অফিসার ছিল তারা সবাই আসছিল। Senior বিজয় বর্গীয় এখানে ক্যাম্প করে, নেতারা, হ্যাঁ সিনিয়র নেতারা, হ্যাঁ সিনিয়র নেতারা সব এখানে আসছিল। মানে একদম সেই মৌমাছির মতো উঠছিল, এত হেলিকপ্টার হয়ে গেছিলো আকাশে আর কি, মৌমাছির মতো উঠছিল, মানে যে একদম বদলে ফেলবো। কিন্তু আমি খুব কনফিডেন্ট ছিলাম যে মমতা ব্যানার্জিকে হারানো যাবে না, কারণ উনি যে জায়গা থেকে লড়াই করতে করতে গ্রাসরুট লেভেল থেকে যেভাবে উঠে এসেছেন তার অ্যাজাম্পশন খারাপ ভুল হবে না। তিনি মাটিটাকে খুব ভালো চেনেন, মাটির গন্ধটা আমি দেখেছি মমতা ব্যানার্জি খুব ভালো চেনেন। তো আমি তখন রিস্ক নিলাম। রিস্ক মানে কি, হেরে গেলে হেরে যাবো আর কি আছে, না হয় আরেকবার দাঁড়াবো কোথাও। অপোনেন্ট কে ছিল? অপরেন্ট ছিল ভারতী ঘোষ, সেও তো পুলিশের। হ্যাঁ সেও তখন ও তার আগে আমার আগেই অনেকটা আগে চাকরি ছেড়ে দিয়েছে। ওর সঙ্গে সরকারে কী হয়েছিল আমি জানি না, ওকে বোধহয় ব্যাটালিয়ানে বদলি করেছিল, ও সেই রাগারাগি করে চাকরি ছেড়ে কেমন দিয়েছে। ছিল ভারতী ঘোষ? ভারতী ঘোষ সম্বন্ধে মানে যত কম বলা যায় অত ভালো। মানে কেন? মানে এত কি বলবো করাপ্ট লেডি আর কি আমি কোনোদিন দেখিনি, বাস এর বেশি কিছু বলবো না আর। মানে ঠিক আছে। পুলিশের চাকরিতে কোন লাইফটা বেশি এনজয় করছেন, পুলিশের লাইফ না এই এখনকার বিধায়কের না, লাইফ? ডেফিনেটলি পুলিশের লাইফটা। কিন্তু আমি জিতে গিয়ে তারপরে সরকারের মন্ত্রী ছিলাম 1 বছর, সেই সময়টা আমি খুব এনজয় করছিলাম যে আমি এই করবো এটা করবো, নানা রকম প্ল্যানিং ছিল। আনফর্চুনেটলি আমার মন্ত্রিত্বটা চলে যায়, আই ওয়াজ রিমুভড। তারপরে আমি এখন যেটা আছি এই লাইফটা আমার খারাপ লাগছে। কেন? আপনার তো জীবনে এরকম বহু, আপনি তো রিমুভ, এই শব্দটা তো আপনার কাছে নতুন কিছু নয়। না নতুন কিছু নয়, তারপরে এত লম্বা টাইমটা আমার কোনোদিন খারাপ যায়নি। এই যে 3 বছর, আচ্ছা, মানে আমি যতদিন থেকে চাকরি করেছি সবসময় আমাকে প্রয়োজন হয়েছেই, মানে আমাকে সরিয়ে দিয়েছে, আবার বলছে না ওকেই লাগবে। আমি বামফ্রন্ট আমলে আপনি দেখুন কি করিনি আমি। এই যে একে ধরতে গিয়ে দেবল ঘোষ বলে একজন মার্ডার হয় নৈহাটিতে, তার অঞ্জন দাশগুপ্ত ছিল। অঞ্জন দাশগুপ্ত তখন যুব প্রেসিডেন্ট গোটা জেলার, উত্তর 24 পরগনা জেলা। তখন মানে 24 পরগনা জেলাটা মানে সল্টলেক থেকে আরম্ভ করে পুরো বীজপুর পর্যন্ত ছিল, ওদিকে বসিরহাট থেকে শুরু করে এদিকে একদম পর্যন্ত ছিল, নওপাড়া পর্যন্ত, মানে পুরোটাই এলাকাটাতে বসিরহাট, বনগাঁ, বারাসাত, সল্টলেক, বেলঘরিয়া, ব্যারাকপুর, 6টা সাব ডিভিশন ছিল সব দিয়ে। তো এই পুরোটা নিয়ে ডিস্ট্রিক্ট, তাতে ছিল অঞ্জন দাশগুপ্ত বলে একজন ছিল, সে হচ্ছে ডিওয়াইএফআইয়ের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তাকে তাড়া করে সে দেবল ঘোষকে মার্ডার করেছিল, তাকে তাড়া করে তাকে একদম ধরেছিলাম মাদারিহাট থেকে। মানে সেটাও খুব রোমহর্ষক একটা গল্প, অন্য কোনো দিন বলবো। তো সেই আমার কিন্তু ভয় লাগেনি একটু, ডিওয়াইএফআই করে বলে তাকে ছেড়ে দেবো। আর তড়িৎ তোপদার যিনি এমপি ছিলেন আর কি, উনি খুব আমাকে চমকাতেন মাঝে মাঝে, তো আমি কিছু শুনে নিতে হাসতাম। তো উনি বলতেন যে, আমাকে বলতেন নজরুল, তো বলে নজরুল তোমার বদলি কবে হবে? আমি স্যার আপনি তো 2-3 বার চেষ্টা করেছেন, আপনি একটু চেষ্টা করুন না, আমারও ব্যাগ পুরো ভালো লাগছে না আর। তো ইয়ার্কি মারছে আমার সঙ্গে, আমি না স্যার আমার ভালো লাগছে না, অনেকদিন হয়ে গেছে, 3.5 বছরের বেশি হয়ে গেল। তবে ঠিক আছে, উনি একবার চেষ্টা করেছেন এবং কিন্তু আমাকে আবার পলিটিক্যাল লোকেরাই আটকে দিয়েছেন, কারণ আমি সবসময় জানতাম। কোন সিপিএম নেতাকে নাকি কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছিলেন, নাকি কি চড় মেরেছিলেন? না এই তো এই অঞ্জনকেই অনেকদিন কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছিলাম। তারপরে ওইখানে অনেকগুলো বড় বড় ঘটনা হয়েছিল। একে তো দেবল ঘোষ মার্ডার হলো, তারপরে এই বসু মার্ডার হয়ে গেল, বিকাশ বোস বলে একজন মার্ডার, তার মঞ্জু বোস আমাদের এখন এমএলএ আছেন, তার ওয়াইফ আর কি উইডো। বিকাশ বোস যে মার্ডার হবে না আমি বুঝতে পারছিলাম। দুজনকেই নৈহাটি থানায় ডেকে, এই নওপাড়া থানায় ডেকে দুজনকেই বসিয়ে কথাবার্তা বলে দিয়েছিলাম যে মার্ডার হয়ে যাবেন, করছিলাম, যে চিন্তা করছিলাম, খুব টেনশনে ছিলাম। ওদের 1 এপ্রিল ছিল 2000 পুরো 2000 সাল ছিল, 2002-এর বোধহয় সম্ভবত। তো একদম 1 এপ্রিলের দিন আমাকে ফোন করলো, বলে স্যার এইমাত্র বিকাশ বোস মার্ডার হয়ে গেল। তাহলে যে এপ্রিল ফুল করার লোক পেলেন, আর এই এসডিপিওকে এপ্রিল ফুল করতে হয়, বোকা কোথাকার। বলে স্যার আপনি বোমের আওয়াজ পাচ্ছেন না? তখন থেকে দুম 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 করে বোমের আওয়াজ তখনও হচ্ছে। তো ওই গালপোড়া, নারায়ণ, নেপাল, গোপাল এরা সব দল বেঁধে প্রায় 7-8 জন মিলে গুলি করে দিয়েছিলাম সকালবেলা, একদম বাজারবেলা 9:30টার সময়। তখন আমি বসে বসে পেপার পড়ছিলাম, আমার অফিসেই নিচে, উপরে বাংলো মানে রেসিডেন্স, নিচে অফিস ছিল, অফিসে বসে পেপার পড়েছিলাম। ওখান থেকে ফোনটা আমি ধরলাম, বলছে এই মাত্র মার্ডার, সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়েছি। তো সেটাও এই গোপালকে ধরাটা আরও খুব রোমহর্ষক। গোপাল খুব বড় ক্রিমিনাল, পরে কোনো একদিন শুনবো। হ্যাঁ গোপাল খুব বড় ক্রিমিনাল। কিন্তু গোপাল উত্তম মণ্ডল ছিল এই কুদঘাটে, যেটা রিজেন্ট পার্ক থানার মধ্যে পড়ে, এখন জানি না ওখানে অনেকগুলো থানা হয়ে গেছে, সেটাও খুব বড় ক্রিমিনাল। অর্জুন সিংকে এই যে বিকাশ বোসের মার্ডার কেসে আমি ধরেছিলাম, কারণ অর্জুন কিসের আমি এটা পেয়ে গেছিলাম পুরো নেটটা। এমপি যে হয়েছিল তখন তৃণমূলের ছিল, এমএলএ ছিল,
তখন আমি ধরে নিয়ে আসলাম, এসপি তো কুলদীপ সিং তো সাংঘাতিক ইয়ে হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, বলছে যে আমি ফোর্স পাঠাতে আবার ধরবেন। দূর, অর্জুন সিংকে ধরতে আবার ফোর্স লাগে নাকি? আমি একা গেলাম, ওসিকে বলিনি সরিয়ে দেবে বলে, ভয় পেয়ে। তারপরে আমি সোজা গেলাম, ও একটা ওই মেঘনা মোড়ে ওখানে একটা ওদের মজদুর ভবন ছিল। তো আমি বললাম, এই अर्जुन নেমে আসो। बोले क्या बात है सर? हम कहे कि मेरे साथ गाड़ी में बैठो। बोले क्या बात है सर, कुछ बताएंगे मुझे? हम कहे तुमको अरेस्ट कर रहे हैं। बोले क्या बोल रहे हैं सर, मुझे कौन केस में अरेस्ट करेंगे? विकास वो उसका मर्डर केस में। बोले मैं कहाँ से आया, इन्वॉल्व हो गया। हम कहे चलो बताते हैं, फिर कुछ आदमी को पकड़ के रखे हैं, मेहमान है तुम्हारा, तुम्हें बताएगा क्या क्या कैसे कैसे मर्डर किया। बोले अर्जुन सिंह के আমি নিজে গিয়ে একটা গাড়িতে, জিপসি গাড়িতে 4 জন পিছনে ফোর্স ছিল, আর অর্জুন সিংকে বসিয়ে নিয়ে আমি সোজা নোয়াপাড়া থানায় চলে এলাম। পরে ওকে ওখান থেকে রিমুভ করে অন্য থানায় নিয়ে চলে গেলাম। কিন্তু প্রথমে অর্জুন সিংকে ধরে নিলাম ওর মজদুর ভবনের মেঘনা মোড় থেকে। কোনো লোকের কোনো হেল্প লাগেনি, একটা কথাও বলেনি, কারণ তখন আমি প্রচণ্ড প্রেশার তৈরি করেছি অলরেডি। কারণ 2000 সাল ছিল, কারণ আমি 97-এর 31 97-এ জয়েন করি, 31 ডিসেম্বর 97 জয়েন করেছিলাম। 98, 99, 2000 3 বছর যে কাজ করলাম, প্রচণ্ড প্রেশার তৈরি করেছিলাম। সব মানুষ আমাকে বিশ্বাস করতো যে এই লোকটা আর যাই হোক কোনো ম্যানিপুলেশন করবে না, যেগুলো লোক কোনো অন্যায় করেনি তাকে ধরবে না, কোনো লোকটার অনেস্টি নিয়ে কোনো সন্দেহ নেই, কোথাও কোনো জায়গাতে নেই, এবং ফেয়ার কাজ করবে, এবং সমস্ত লোকের সাপোর্ট আমার পক্ষে ছিল, যে জন্য ওকে আমি ধরেছি, একটা লোকও প্রতিবাদ করেনি। পুলিশ জীবনে বারবার রিমুভাল হয়েছেন, কোনো পাত্তাই দেননি, তোয়াক্কাই করেননি। তার গায়ে রাজনৈতিক ছাপ লাগানোর চেষ্টা হয়েছে, তিনি গুরুত্ব দেননি। শেষ জীবনে তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজেই রাজনীতিতে নামলেন। এখন তার মনে হচ্ছে রিমুভালটা একটু সমস্যার। জানি না ভবিষ্যতে কী হবে। কেস ডায়েরিতে নজর রাখবেন।